সুপ্রভাত and good morning. আজ আমরা নাগরিক সম্মেলন 2017 বাংলাদেশে এসডিজি বাস্তবায়ন শীর্ষক অনুষ্ঠানে সবাই একসাথে হয়েছে। আর এই অনুষ্ঠানের আয়োজনে সিটিজেন্স প্ল্যাটফর্ম ফর এসডিজির বাংলাদেশ। আমি এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে উপস্থিত সবাইকে আন্তরিকভাবে স্বাগতম জানাচ্ছি। A very warm welcome to all of you to this very important function. সবাইকে নিয়ে বাস্তবায়ন করতে হবে জাতিসংঘে গৃহীত টেকসই উন্নয়ন অভিষ্ট। সেজন্য আমরা এসডিজির মূল মন্ত্র কাউকে পেছনে ফেলে রাখা যাবে না, লিভ নো ওয়ান বিহাইন্ড কে আমাদের সম্মেলনের থিম হিসেবে বেছে নিয়েছি। সম্মেলনে আমরা আশাতীত সাড়া পেয়েছি। কাজের দিনে সকালবেলা এ বিশাল সমাগমে আমরা খুবই আনন্দিত ও অত্যন্ত উৎসাহিত বোধ করছি। ভাবছি এসডিজি বাস্তবায়নে আমাদের প্ল্যাটফর্মের উদ্যোগকে এগিয়ে নেবার জন্য আপনারা এতজন আমাদের সাথে আছেন। প্ল্যাটফর্ম অনেক শক্তিশালী হয়েছে। অনেকেই এখানে কষ্ট করে ঢাকার বাইরে থেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। পাথরঘাটা, বরগুনা, চাঁপাইনবাবগঞ্জ, বাগেরহাট, দূর দূরান্ত থেকে যারা এসেছেন তাদের জন্য আমার বিশেষ শুভেচ্ছা, ধন্যবাদ এবং বিশেষ অভিনন্দন এবং স্বাগতম। সারাদিন ব্যাপী কাজকর্ম চলবে, বিভিন্ন কার্যক্রম, অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। তবে আপনাদের আমি আশ্বস্ত করতে চাই যে শুধু গুরুগম্ভীর এসডিজির বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা এখানে হবে না, সাথে থাকবে ছবি, গান, নাচ এবং আবৃত্তিও। প্ল্যাটফর্মের সাথে নভেম্বরের শেষ পর্যন্ত ৭৪টি বেসরকারি ও ব্যক্তি খাতের সহযোগী প্রতিষ্ঠান যোগ দিয়েছে। ঢাকার বাইরে থেকেও অনেকেই এর সাথে আছেন। আমরা সবাই মিলে এ সম্মেলনের আয়োজন করেছি। এর অংশ হিসেবে সহযোগী প্রতিষ্ঠানদের এসডিজির সাথে সংশ্লিষ্ট কাজের জন্য প্রদর্শনীরও ব্যবস্থা করা হয়েছে। সময় করে প্রদর্শনীটি পরিদর্শন করার জন্য আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল। এরই সাথে একটি বিষয় তুলে ধরতে চাই যে এত বড় সম্মেলন আয়োজনে আমাদের হয়তো অনেক ত্রুটি থেকে যেতে পারে, নানা সীমাবদ্ধতা ছিল, এখনও আছে। সবাই ভালো করে হয়তো বসার জায়গা পাচ্ছেন না। আর্থিক বিষয় তো ছিলই, তার সাথে ভেন্যু অর্থাৎ কৃষিবিদ ইনস্টিটিউটের সুবিধামতো ও প্রয়োজন মাফিক স্থানের সংকুলানের বিষয়টিও আছে। কৃষিবিদ প্রতিষ্ঠানের কাঠামোর সাথে সামঞ্জস্য রেখে আমরা এই প্রতিষ্ঠানের আয়োজন করার চেষ্টা করেছি, সব ব্যবস্থা করার চেষ্টা করেছি। যেমন লিফটে করে ব্যাচ বাই ব্যাচ 6 বা 7 তলায় চা খেতে যেতে হবে, অনেকের হয়তো কষ্ট হবে। এই অসুবিধাটুকু মেনে নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা চাইছি আমরা। সাংবাদিকরা এখানে বোধহয় বেশ কষ্ট করে পিছন দিকে একটু চাপাচাপির মধ্যেই বসেছেন। আমরা এই অসুবিধার জন্য সবার কাছে মাফ চাইছি। যেসব সুযোগ সুবিধা অন্যান্য বড় সম্মেলনে সবাই পেয়ে থাকেন তার অনেকটাই আমরা ব্যবস্থা করার চেষ্টা করেছি। অধিবেশন চলাকালীন সাইন ল্যাঙ্গুয়েজ থাকবে। সাইন ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাচ্ছেন। সীমিতভাবে ব্রেইলের ব্যবহারও করেছি, তবুও কিছু কিছু অসুবিধা রয়ে গেছে। আমাদের এই প্ল্যাটফর্ম আসলে তো কোনো প্রতিষ্ঠান নয়, এটি একটি নেটওয়ার্ক, সবাইকে তা মনে করিয়ে দিতে চাচ্ছি। আরও একটি তথ্য, এই সম্মেলন কক্ষের বাইরে একটি সুপারিশ বক্স রাখা আছে। বাংলাদেশের পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসার কাজে প্ল্যাটফর্মের জন্য এবং দেশের জন্য সুপারিশ রেখে যাবেন, অনুরোধ রইল। এটুকু বলে আমি অনুষ্ঠানে যাচ্ছি। আমাদের অনুষ্ঠান শুরু হবে জাতীয় সঙ্গীত দিয়ে, তারপর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছে, আপনারা দেখতে পাচ্ছেন, ব্র্যাক স্কুলে 10টি ছেলেমেয়ে, যারা সবাই বাংলাদেশের কোনো না কোনো সুবিধাবঞ্চিত গোষ্ঠীকে প্রতিনিধিত্ব করছে। বাচ্চাদের গান উপভোগ করুন। জাতীয় সঙ্গীত প্রথমে। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার
আরও একটি গান শুনবো বাচ্চাদের কাছ থেকে, উদ্বোধনী সঙ্গীত। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। থাকবে না তো দুঃখ দারিদ্র বিবেক বেদনা ক্রন্দন। প্রতিটি ঘরে একই প্রশান্তি একই সুখের স্পন্দন। থাকবে না তো দুঃখ দারিদ্র বিবেক বেদনা ক্রন্দন। প্রতিটি ঘরে একই প্রশান্তি একই সুখের স্পন্দন। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। তোমার জন্য হব দুরন্ত তোমার জন্য শান্ত। প্রহরী হয়ে দেব পাহারা যেথায় তোমার সীমান্ত। তোমার জন্য হব দুরন্ত তোমার জন্য শান্ত। প্রহরী হয়ে দেব পাহারা যেথায় তোমার সীমান্ত। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। অপূর্ব রূপসী রূপেতে অনন্য। অপূর্ব রূপসী রূপেতে অনন্য। আপনারা যাদের গান শুনলেন তারা হচ্ছে স্মৃতি, উর্মিলা, মালিহা, শিমলা, সঙ্গীতা, বিথি, জীবন, হিমেল, ফজলে রাব্বি, মিলন, যারা গান গাইল। সঙ্গে সঙ্গে মিউজিকে ছিলেন তপন মজুমদার তবলা, বজরুল ইসলাম কিবোর্ডে, সাইফুল ইসলাম প্যাডে, সিরাজ চৌধুরী তপন লিড গিটার। সবার জন্য বড় একটা তালি হয়ে যাক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইন ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হচ্ছে। সাইন ল্যাঙ্গুয়েজে যিনি আছেন তিনি হচ্ছেন তানজিলা তারতুচি। আগেই বলেছি আজকের সম্মেলনের থিম হচ্ছে কাউকে পেছনে রাখা যাবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে কাদের পেছনে না রাখার কথা আমরা বলছি এই বিষয়ের উপর প্ল্যাটফর্মের ছোট একটি প্রেরণা চিত্র তৈরি করেছে। ছবিটি প্রযোজনা করেছেন
স্বনামখ্যাত চলচ্চিত্র নির্মাতা জনাব অমিতাভ রেজা চৌধুরী, উনিও আছেন আমাদের মাঝে, এখানে পরিচালনা করেছেন। ছবিটি প্রথম প্রদর্শনী হবে এই অনুষ্ঠানে আজ এখনই। ছবিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। I pre pabinte ngocha, I kiule ngocha, I che senju ngocha, I che kapotio pango gotio patre pando mrunai. আমার জন্মভূমি জাগাতো আমার উচ্ছেদ করে দেওয়ার পরিকল্পনা করা হিতে জন্ম থেকে মৃত্যুর পর পর্যন্ত আমাদের কষ্ট। তো আল্লাহ তাআলা বানাইছে দেখে কি আমি কি করব বলেন। ডাক্তারের চেম্বারে গেলাম ডাক্তার দেখানোর জন্য। ডাক্তার আমাকে ধরবে ছবে কোথায়, উনি আমাকে দেখে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়ছে। আজ আমি কি জন্তু না জানোয়ার না কি? বিয়ে করার পর আমি মেনে নিয়েছিলাম, দেখি মানুষের সতীনে ভাত খায়। নাক মুখ ফাড়াইয়া দিছিল, এই ব্যথার চোটে কোনো কিছু করতে পারি না। এই 9টা সিট মহিলাদের জন্যই থাক, কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদা করে 2টা বা 3টা সিট থাকা উচিত প্রত্যেকটা বাসে। তো আমি যখন গাড়িতে উঠলাম, ওঠার পরে থেকে তো কিছু লোক একটু সাউন্ড করলো যে ড্রাইভার সাহেব সকালবেলা কি উঠাইছো এটা। আমিও তো একটা মানুষ, আমাকে কেন এই কথাটা বলা হলো যে এটা কি উঠাইছো? মার্কেটে গেলে যে মাল নিয়ে যেতাম না গাড়ি করে, যে গাড়ি ব্যথা হইতাম, তখন কষ্ট লাগছিল, এখন আর লাগে না। সারাদিন গার্মেন্টসে থাকি, রাত্রে আইসা গোসল মোসল করে খাওয়া দাওয়া করে শুয়ে শুয়ে নিজে একলা একলা গান গাই। জীবনটা বহুত কষ্টের। একটা হইলো ছেলে, অনেক 2টা ছেলে মেয়ে ছেলে হয়েছে, মেয়াকে দিবা নাম দিব। ছোট ছেলেটা একটা মেয়েকে বিয়ে করে তার লাইনে সে চলে গেছে, মাঝে মধ্যে আমার খবর নেয়, কিন্তু একটা রুম নিয়ে ছেলে আছে, আমি অন্য বাড়িতে ঘুমাই। কুয়েতে যে আমার আকামা হয় নাই, আমার কানতে কানতে দিন গেছে। তারপর অনেক কষ্টের মাধ্যমে আবার আমি নেপালনে যাই। নেপালনে ওই একই পরিস্থিতি, আমার বাবার 1 কাঠা জমিও নাই যে বিক্রি করে মানুষের ঋণ দেবো। আমাকে কিন্তু ক্লাস 5 থেকে 6-এ যখন উঠছি, আমি ফার্স্ট হওয়ার সত্ত্বেও আমাকে কিন্তু ফার্স্ট করা হয়নি। তখন বুঝলাম যে এটা আমাদের দলিত সম্প্রদায় হওয়ার কারণে আমাকে প্রথম স্থান থেকে নামিয়ে আমাকে দ্বিতীয় স্থানে আনা হয়েছে। কন্টিনিউ যে চাকরির জন্য যে ধর্ণা দিতে হচ্ছে, এই জিনিসটা আমাকে খুব তিলে তিলে ক্ষত করে দিচ্ছে। সমাজ প্লাস দেশ আমার কাছ থেকে কিছু আশা করে, আমি কি সেটা দিতে পারবো? আর আমার বাবার তো কারি টাকা নাই, যে বললো টাকা চাইলো, টাকা দিয়ে চাকরি করা শুরু করলাম। এত টাকার ডোনেশন দিয়া বা এত টাকার ঘুষ দিয়া কয় টাকার চাকরি করবো?
নিশ্চিত যে এই ছবি এবং এর বক্তব্য আপনাদের মনকে নাড়া দিয়েছে। আমরা আগামীতে ছবিটি সোশ্যাল মিডিয়াতে দেব এবং আমাদের ইচ্ছে আছে আমরা ঢাকার বাইরে যখন বিভিন্ন প্ল্যাটফর্মের পক্ষ থেকে অনুষ্ঠান করব তখন সবাইকে যেন আমরা পৌঁছাতে পারি এই ছবির বক্তব্য। এবারে আমি প্রারম্ভিক অধিবেশনের মূল পর্বে যাচ্ছি। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আমি ডক্টর ভট্টাচার্যকে সব অতিথি বক্তাদের এই অনুষ্ঠানের অতিথি বক্তাদের সাথে নিয়ে মঞ্চে আসার জন্য এবং অনুষ্ঠান শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা তালি দিয়ে আমার অতিথিদের এবং অভ্যাগতদের স্বাগত জানান। আপনাদের সকলকে সুপ্রভাত। কেমন আছেন আপনারা? আরেকবার তালি দেন সকলে, তাহলে একটা উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে আমার কাছে মনে হয় আর কি। আপনারা জাতীয় সঙ্গীত শুনেছেন, উদ্বোধনী সঙ্গীত শুনেছেন ব্র্যাকের স্কুলের বাচ্চাদের কাছ থেকে, এবং আমাদের প্ল্যাটফর্মের পক্ষ থেকে সদ্য প্রযোজিত কেউ পিছনে পড়ে থাকবে না প্রেরণা চিত্রটি দেখেছেন। পরিচালনা করেছেন আপনাদের অত্যন্ত পরিচিত এবং প্রিয় চিত্র পরিচালক অমিতাভ রেজা চৌধুরী। এবং আজকে এই মুহূর্তে উদ্বোধনী অধিবেশনের আমার সাথে মঞ্চে উপবিষ্ট আছেন। আমি আপনারা সকলেই তাদের চেনেন, শ্রদ্ধা করেন, আপনারা তাদের ভালোবাসেন। আমি তবু আপনাদের সাথে আরেকবার তাদের পরিচয় করে দিচ্ছি। প্রধান অতিথির এবং বিশেষ অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর এই মুহূর্তে একটি অনুষ্ঠান চলছে বঙ্গবন্ধু কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ। তাদের সাথে আমাদের সমন্বয়ের সমস্যা হয়েছে, সেজন্য ওনারা এই মুহূর্তে উপস্থিত হননি। কিন্তু আমরা অত্যন্ত খুশি যে আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব নারায়ণগঞ্জের সিটি মেয়র সেলিনা হায়াত আইভি আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন। আছেন এই মুহূর্তে ইউএনডিপির ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর কিয়োকো ইয়োকোসুকা জাতিসংঘের পক্ষ থেকে। আমাদের সাথে মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশের নাগরিক সমাজের আমাদের পুরোধা ব্যক্তিত্ব প্রফেসর রেমান সোবান, প্রফেসর আনিসুজ্জামান, সুলতানা কামাল, রাশেদা কে চৌধুরী, উদ্যোক্তা আসিফ ইব্রাহিম এবং অধ্যাপক মুস্তাফিজুর রহমান। আরও আছেন আমার সহকর্মী তৌফিকুল ইসলাম খান। সুধীমণ্ডলী, আমাদের অনুষ্ঠানের শুরুতে সিপিডির ডায়ালগ এবং কমিউনিকেশনের পরিচালক ফাতেমা ইউসুফ আপনাদের কাছে ইতিমধ্যে ধন্যবাদ দিয়েছেন। ওনার কাছে আমি কৃতজ্ঞ সর্বোপরি। কারণ হলো আজকে যে অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হচ্ছে, এখানে সিপিডির পক্ষ থেকে সচিবালয় হিসেবে যে দায়িত্ব পালন করা হয়েছে তার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আনিসুল ফাতেমা ইউসুফ, এবং এর সাথে এই অনুষ্ঠান আয়োজন এবং অন্যান্যর ক্ষেত্রে তত্ত্বাবধান করেছেন অভ্র ভট্টাচার্য। প্রকাশনা এবং অন্যান্য যে সমস্ত কাগজপত্র আপনারা পেয়েছেন ফাইলের ভিতরে, তার দায়িত্বে ছিলেন নাজমাতুন নূর, আর এবং আমাদের কমিউনিকেশন এর দায়িত্বে ছিলেন ডক্টর আনিস পারভেজ। এর সাথে গবেষণা দলের সাথে ছিলেন তৌফিকুল ইসলাম খান, এবং আমাদের এই কাজের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন আমাদের প্রফেসর মুস্তাফিজুর রহমান এবং আমাদের পরিচালক ডক্টর ফামিদা খাতুন। অবশ্যই আর যারা ছিলেন তাদের ভিতরে আমরা সমর্থন পেয়েছি প্ল্যাটফর্মের উপদেষ্টাবৃন্দদের কাছ থেকে, প্ল্যাটফর্মের মূল উদ্যোক্তাবৃন্দের কাছ থেকে, যাদের অনেকে এই মুহূর্তে মঞ্চে উপস্থিত সামনে আছেন, আরও তাদের কথা শুনবেন, প্ল্যাটফর্মের সহযোগী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে,
এবং সম্মেলনে যারা আর্থিক সহায়তা দিয়েছেন আমাদের নিজেদের প্রতিষ্ঠানগুলো, তাদের পক্ষ থেকে এদের সকলের স্বীকৃতি আজকে এই সম্মেলনের যেই ব্রোশিউরটা আছে তার ভিতরে আপনারা পাবেন। সেখানে আমাদের সহযোগীদের নাম পাবেন, যারা সমর্থন দিয়েছেন তাদেরও নাম পাবেন। আজকের এই দিনের শেষে আমরা একটি নাগরিক ঘোষণাপত্র অনুমোদন করব। সেটি বিভিন্ন পর্যায়ের আলোচনার ভিতর দিয়ে গেছে। সেই আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন তাদেরও আমি এই মুহূর্তে ধন্যবাদ জানাতে চাই। আজকে যে 4টি সমান্তরাল অধিবেশন হবে তার যুগ্ম সভাপ্রধানবৃন্দ, মূল বক্তব্য উপস্থাপনকারীবৃন্দ, আলোচকবৃন্দ, সম্মানিত বক্তাবৃন্দ, তাদের সকলকেই আমি এই মুহূর্তে ধন্যবাদ জানাচ্ছি। আগাম এর বাইরে যে বিষয়টি রয়েছে, আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যে প্রেরণা চিত্রটি তৈরি করা হয়েছে তার সাথে যারা যুক্ত ছিলেন তাদের কাছেও কৃতজ্ঞতা জানাই। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনারা অনেকেই এসেছেন। আপনাদের দেখে নিঃসন্দেহে আমাদের মন ভরে গেছে, সাহস অনেক বেড়েছে। যারা ঢাকার বাইরে থেকে আসছেন তারা একটু আওয়াজ দিন। আমি আপনাদের কাছে দুটো কথা নিবেদন করে আজকে যারা এখানে উপস্থিত আছেন তাদের বক্তব্যে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সহকর্মীবৃন্দ, শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, আজকের এই আয়োজন মূলত 3টি কারণে। একটি, আপনারা জানেন যে এসডিজি বাস্তবায়নে যে মূল কথাটার, সেই কথাটা হলো প্রান্তিক, সুবিধাবঞ্চিত, বৈষম্যের শিকার যে জনগোষ্ঠী আছে তাদের উন্নয়নের অংশীদার করতে হবে। সেই ওই বৈষম্যের শিকার এই মানুষগুলোর কথা আরও জোরদারভাবে উপস্থিত করা আমাদের নাগরিক কর্তব্য বলে আমরা মনে করছি। তাই এই কণ্ঠস্বরকে জোরদার করার জন্য আমরা যে ধরনের উপায় সম্ভব সেইভাবে আমরা এটাকে উপস্থাপন করার চেষ্টা করছি। সেটার ভিতরে গবেষণা আছে, অনুপ্রেরণা চিত্র আছে, গানের অনুষ্ঠান আছে, আপনাদের বক্তব্য, বিতর্ক আছে, আমাদের প্রকাশনাগুলো আছে। তাই কণ্ঠস্বর শক্তিশালী করাটা আজকে আমাদের বড় বিষয় হয়ে এই সম্মেলনে এসেছে। দ্বিতীয় বিষয় যেটা এসেছে সেটা হলো এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে বেসরকারি উন্নয়ন সংস্থা এবং বেসরকারি খাত, এইটি যে সরকার বহির্ভূত যে অংশটি আছে, এবং অবশ্যই তার সাথে আজকে আমরা যোগ করব সংসদ সদস্যরা আছেন, আমাদের স্থানীয় সরকারের প্রতিনিধিরা আছেন, তারা যে যৌথভাবে যে কাজটি করছেন সেই কাজকে আরও দৃশ্যমান করা এবং সেই কাজ সম্বন্ধে একটি সম্যক উপলব্ধি পাওয়া, এইটাও আজকে এই সম্মেলনের অন্যতম বড় আমাদের উদ্দেশ্য বলে আমরা মনে করি। এবং তৃতীয়ত, এই যে এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে যে বড় ক্ষেত্রটি সৃষ্টি হয়েছে, সেখানে সরকারের সাথে সাথে আমাদের বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলো এবং ব্যক্তি খাত এবং স্থানীয় সরকার প্রতিনিধিরা কিভাবে যুক্ত হয়ে একই রকমভাবে দেশকে নিয়ে যেতে পারে একটি অংশীদারিত্বের ভিত্তিতে, সেই জায়গাগুলোকে বিচার করা, সেই জায়গাগুলোকে আমাদের চেতনায় নিয়ে আসা এবং কর্মক্ষেত্রকে পরিষ্কার করা, এইটাও আজকে এই সম্মেলনের মূল উদ্দেশ্য। তাই দেখবেন আমরা 3টে কথা বারবার বলছি, এইটার ভিতর দিয়ে আমরা অর্জন করতে চাই। আমরা প্রথম চাই কণ্ঠস্বরকে শক্তিশালী করুন যারা পিছিয়ে আছে। আমরা বলছি যেই অবদানটি সরকারের বাইরে জনগণ নাগরিকরা রেখেছে তাকে আরও স্পষ্ট করুন। এবং তৃতীয়ত, সরকারের সাথে মিলে অংশীদারিত্বের জায়গাটুকুকে আরও সক্রিয় করুন। এই 3টি উপলব্ধি থেকেই আজকে আমরা এখানে এসেছি এবং এর জন্য বিভিন্ন বিষয়কে আমরা সামনে নিয়ে এসেছি, আপনারা সেটাতে অংশগ্রহণ করবেন। আমি ছোট 3টি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। প্রথমত, এসডিজির সাথে এমডিজির পার্থক্যটা যদি আমরা না বুঝি, যদি চিন্তার জগতে আমরা এটাকে স্থান না দেই, উন্নয়ন দর্শনের যে পরিবর্তনটা হয়েছে এটা আমরা না বুঝি, তাহলে কিন্তু আমরা কাজে ঠিকমতো আগাতে পারবো না। আপনারা জানেন এমডিজি শুধু গড় নিয়ে কথা বলতো, গড় আয়ু বাড়লেই ভালো, দেশ উন্নতি করছে, গড় শিক্ষা সাক্ষরতা বাড়লে ভালো, সেটিই বড় কথা ছিল, হয়তো গড়ে মাতৃমৃত্যুর হার কমলে পরেই ভালো, এইটা কথা ছিল। কিন্তু একবারও আমরা বলিনি সেরকমভাবে যে এই গড় আয়ের ভিতরে কিছু মানুষ ক্রমান্বয়ে বৈষম্যের শিকার হয়ে প্রান্তিকীকরণ হচ্ছে, অনেকেই ভূমিহারা হচ্ছেন, পেশাহারা হচ্ছেন। আমরা বলিনি যে ওই শিক্ষার ভিতরেও
দরিদ্র পরিবারের ছেলে মেয়েগুলো গুণমান সম্পন্ন শিক্ষা পাচ্ছে না, পাচ্ছে শিক্ষাও এক ধরনের পণ্য হয়ে উপরতলার মানুষের উচ্চশিক্ষিতের বিত্তবানদের হাতে চলে যাচ্ছে। অথবা যে মাতৃমৃত্যুর হার কমছে সেটা গ্রামে শহরে যেভাবে কমছে গ্রামে সেভাবে কমছে না, সেখানে ডাক্তারের উপস্থিতি কম। এই যে বিভাজিতভাবে দেখা, সবচেয়ে পিছিয়ে পড়া মানুষটিকে দিয়ে উন্নয়নের মাপকাঠিকে নির্ধারণ করা, এইটি হলো নতুন চেতনা, নতুন চিন্তা। যারা বলেন সাধারণ প্রবৃদ্ধি 7% হলেই দেশের উন্নতি হয়েছে, এটা মনে করেন, এটা যেমন ঠিক যে 7% উন্নতি একটা প্রবৃদ্ধি একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এটাও তো ঠিক ওই 7% কার কাছে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এটাও আমাদের কাছে বড় বিষয়। তো এই জায়গাটাতেই আমাদের দেখতে হবে যে প্রবৃদ্ধির সাথে সাথে সামাজিক সুরক্ষাকে বাংলাদেশে আমরা কিভাবে এইখানে মূল ধারায় নিয়ে আসতে পারি। দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটা হলো, বাংলাদেশে সাম্প্রতিক কালে আমরা নিঃসন্দেহে উন্নয়নের ধারাকে বেগবান হতে দেখেছি। আমরা দেখেছি যে গ্রাম এবং শহরের পার্থক্য কিছুটা কমেছে। আমরা এও দেখেছি যে নারীদের ভিতরে পুরুষের সাথে যে ধরনের পার্থক্য আছে সেটাও কমেছে। কিন্তু একই সাথে তো দেখেছি গত 5 বছরে অবিশ্বাস্যভাবে আয় বৈষম্য বেড়ে গেছে, অবিশ্বাস্যভাবে সম্পদ বৈষম্য বেড়েছে। যত বেশি আয় বৈষম্য বেড়েছে তার চেয়ে অনেক বেশি সম্পদ বৈষম্য বেড়েছে। এই যে বৈষম্য সৃষ্টি হচ্ছে, এই বৈষম্য আগামী দিনে প্রবৃদ্ধির ধারাকে টেনে পিছনে নিয়ে আসবে। এই বৈষম্য দেশের ভিতরে সামাজিক অসন্তোষ সৃষ্টি করবে। এই বৈষম্য বাংলাদেশের আর্থসামাজিক রাজনৈতিক স্থিতিশীলতাকে বিপন্ন করবে, বিশ্বের সাথে আমাদের মোকাবেলা করার শক্তিকে ক্ষীণ করে দেবে। সেই জন্য আজকে আমরা বৈষম্যের বিষয়টিকে সামনে নিয়ে আসার চেষ্টা করছি। আর যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের সাম্প্রতিককালে আপনারা শুনবেন আমার সহকর্মী তৌফিকুল ইসলাম খানের কাছ থেকে আমরা সিপিডিতে যে গবেষণাটা করেছি, যেটা আজকে আপনাদের সামনে প্রথম উপস্থাপনের মাধ্যমে আমরা জনগণের কাছে, সরকারের কাছে নিয়ে যেতে চাইব, বিশ্বের কাছে নিয়ে যেতে চাইব। সেখানে কি মৌলিক সমস্যাগুলো কি রয়ে গেছে? মৌলিক সমস্যা প্রথম আমাদের কাছে মনে হয়েছে চিন্তার জগতের ধারণাগত পরিবর্তন দরকার। উন্নয়ন বলতে আমরা কি বুঝি, কার উন্নয়নকে উন্নয়নের মাপকাঠি করব, এই ধারণাটা আমাদের পরিষ্কার হওয়া দরকার আছে। আমরা মনে করি সবচেয়ে পিছিয়ে পড়া মানুষটি দিয়েই আমার উন্নয়নের ধারণাকে সৃষ্টি করতে হবে। দ্বিতীয় যেটা হচ্ছে, আমরা দেখছি বহু ধরনের আইনি এবং প্রাতিষ্ঠানিক অনেক ধরনের প্রতিবন্ধকতার ভিতরে আছে। সরকার সাম্প্রতিককালে বিভিন্ন আইন করেছেন, সেই আইনের ভিতর দিয়ে নারীদের ব্যাপারে, শিশুদের ব্যাপারে বেশ গুরুত্বপূর্ণ এবং জোরালো অবস্থান আমরা লক্ষ্য করেছি। কিন্তু তারপরেও আমরা দেখছি আরও অনেক ধরনের সেই ধরনের পিছিয়ে পড়া মানুষ আছে যাদের আমরা এখনও আমরা আইনি কাঠামোতে নিয়ে আসতে পারিনি। যেখানে যেখানে আনতে পেরেছি সেই সমস্ত জায়গাতে আইনি কাঠামো করেছি, সেগুলোর বাস্তবায়নে আমরা ঠিকমতো করতে পারিনি। সেটাও আপনারা ভালো করে জানেন। প্রতিবন্ধীদের বিষয় থাকতে পারে, আরও অন্যান্যদের যে তৃতীয় লিঙ্গের আমরা স্বীকৃতি দিয়েছি তাদের ব্যাপারে কি করেছি সেগুলির বিষয় থাকতে পারে। আর্থিক অপ্রতুলতা একটি বিষয়। আর্থিক অপ্রতুলতাটার বিষয়টি শুধু সরকারের জন্য না। আমরা এমডিজির সময় দেখেছি যে আর্থিক অপ্রতুলতার কথা বলা হয়েছে, শেষ পর্যন্ত তো সরকারের বাইরের সাধারণ মানুষ, ব্যক্তি খাত এই বিনিয়োগ করে কিন্তু এমডিজিকে অর্জন করেছে। এটা শুধু সরকারের ট্যাক্সের পয়সায় হয়নি, এটা আপনার আমার সকলের অবদানের ভিতর দিয়ে এটা অর্জিত হয়েছে। এবারও সেটা করার ব্যাপারে আমরা দেখতে চাই। বাস্তবায়নের একটা বড় সমস্যা হলো সুশাসনের অভাব, আইনি সুরক্ষার অভাব, অনেক সময় দুর্নীতির কারণে। এবং এই সমস্ত কারণের সাথে যেটা জড়িত হয়েছে যে এই সমস্ত বাস্তবায়নের ক্ষেত্রে জনসম্পৃক্ততা অত্যন্ত কম। মানুষ যদি এটার সাথে যুক্ত না থাকে, শুধু সরকারের সদিচ্ছায়, সরকারের উদ্যোগে এইটার বাস্তবায়ন করা সম্ভব নয়। সেই জন্যই নাগরিকের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আপনারা বলেন যে, আমরা বলি যে যেই ধরনের দেশ তৈরি হচ্ছে, এবং আজকে হয়তো এই আলোচনা হবে। চিন্তা করুন, আমি একটি মানুষের কথা আপনাদের সামনে বলি। ওনার নাম হলো রহিমা বেগম। ওনার বয়স হলো 70 বছর, অশিক্ষিত, স্বল্প শিক্ষিতও না, তিনি বিধবা একজন নারী। তিনি বাংলাদেশের দূরবর্তী একটি চর অঞ্চলে থাকেন। তার একটি হাত অকেজ থাকার ফলেই উনি কর্মক্ষম কোনো কাজ করে খেতে পারেন না। কোনো সময় ছুটা কাজ করেন, কোনো সময় দিনমজুরি করেন।
এবং আধপেটা খেয়ে তার যে পুষ্টি প্রয়োজন সেগুলি সে পাচ্ছে না। এই যে একটা দুস্থ মানুষের রহিমা বেগমের চিত্র, একটি অশিক্ষিত বিধবা দরিদ্র মহিলা যার একটি হাত অকেজো, থাকে দূর দূরান্তে সেই চর অঞ্চলে, তাকে আপনি কিভাবে মূলধারাতে নিয়ে আসবেন? এরপরে চিন্তা করুন, রহিমা বেগম যদি নৃতাত্ত্বিক বা কোনো নৃগোষ্ঠী বা কোনো ধর্মীয় সংখ্যালঘুর পরিবার থেকে হন, তাহলে তো তার সমস্যা আরও বেশি। তিনি যদি এর সাথে যক্ষা রোগী হন বা এইডস রোগী হন, তার সমস্যা তো আরও বেশি। তার সাথে চিন্তা করে দেখুন, যিনি যদি এই চরটা বন্যায় ভেসে গিয়ে থাকে এবং তারপরে লক্ষ্য করুন তার একটি মেয়ে ছিল, বিয়ে হয়েছিল, সে পারিবারিক সহিংসতায় টিকতে না পেরে শ্বশুরবাড়ি থেকে বাড়িতে চলে এসেছে, আর ছেলেটিকে পাঠিয়েছিল বিদেশে মধ্যপ্রাচ্যে, তাও এক ধরনের প্রতারণার শিকার হয়ে সে ফিরে এসেছে। শেষ জমিটিও বিক্রি করে ঋণ করা হয়েছিল, সেটারও পরিশোধ করা হয়নি। এই মানুষটার জন্য আমরা কি করব? এই প্রশ্নটা নিয়ে আমাদের ফিরে যেতে হবে। এই মানুষটার জন্য আমরা কি করতে পারি? নাগরিক হিসেবে এখানে আমার কি ভূমিকা আছে সরকারের পাশাপাশি? এই জায়গাটাতেই চেতনাটা আনার জন্যই কিন্তু আজকে আপনাদের সাথে আজকে আমাদের মিলন। আমি বলতে চাই, বাংলাদেশে নাগরিকদের একটি ঐতিহ্যবাহী ভূমিকা আছে, বা অনেকে মনে করেন বাংলাদেশের নাগরিক সমাজ এনজিও সমাজকে বিদেশি সাহায্যপুষ্ট এইরকম একটি প্রক্রিয়ার হিসেবে এখানে লক্ষ্য করা হয়। বাংলাদেশে আমি বলি, বাংলাদেশের নাগরিক সমাজের নাগরিক আন্দোলনের সূত্রপাত 1952 সালে। যারা 21শে ফেব্রুয়ারির জন্য লড়াই করেছিলেন তারাই তো নাগরিক সম্প্রদায়ের লোক ছিলেন, সামাজিক আন্দোলনের ছিলেন। তারা তো প্রত্যক্ষ রাজনীতির লোক ছিলেন না সকলে, কিন্তু রাজনীতির সাথে তারা সহবাস করেছেন। আমাদের 69-এর গণ অভ্যুত্থান, আমাদের 14ই ডিসেম্বরের যে হত্যাযজ্ঞের যারা মারা গেছেন, সেই শহীদরা হয়েছেন, তারা তো এই বুদ্ধিজীবী এবং এই নাগরিক সমাজের প্রতিভূ ছিলেন। তারা তো আমাদের দেশের নাগরিক সমাজের শিরোমণি সর্বজন নমস্য ব্যক্তি তারা ছিলেন। 71-এর স্বাধীনতা সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন, এই মুক্তিযোদ্ধাদের তো অনেকেই তো নাগরিক পরিচয়ই চলবে। সেই স্বাধীনতা সংগ্রামের প্রেরণার ভিতর দিয়ে যে আমরা বের হয়েছি, সে তখন যেই চেতনার ভিত্তিতে পরে নাগরিক উদ্যোগ এসেছে, অর্থাৎ আমাদের ব্র্যাক প্রতিষ্ঠিত হয়েছে, গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীনতার চেতনায়, এটা তো তারই উন্মেষ। স্বাধীনতার পরবর্তী সময়ে পুনর্বাসন পুনর্গঠনে তো এই নাগরিক সমাজ, আমাদের এনজিও গোষ্ঠী, আমাদের সিভিল সোসাইটি এবং অন্যান্যরা এখানে ব্যক্তিখাতরা বিনিয়োগ করে সমাধান রেখেছেন। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রগতিশীল রূপান্তরের জন্য নাগরিক সমাজ সর্বদা বড় ধরনের ভূমিকা রেখেছে। এইটার জন্য আপনাদের আমরা সকলে অভিবাদন এবং অভিনন্দন জানাই। আমাদের মনে শুধু কষ্ট লাগে যখন কোনো উচ্চ পর্যায়ে কর্তা ব্যক্তি বলেন, নাগরিক সমাজের বা এনজিও ক্ষেত্রে যারা কাজ করেন তারা কি করে আমরা জানি না, তাদেরকে কার কাছে জবাবদিহিতা? তারা কি এনজিও ব্যুরোর নাম জানেন না? তারা কি জানেন না যে একটি এনজিওকে যে কোনো একটি পয়সা খরচ করতে হলে তার কাছে সরকারের আগে অনুমোদন নিতে হয়, যে এবং তারা সেই অনুমোদনের ভিত্তিতে যেই খরচটি করেন তার জন্য তাকে জবাবদিহি করতে হয়? এটা কি তাদের অবহিত নাই? এটা কি সরকারের ভিতরে সমন্বয়ের অভাব, নাকি এটা দৃষ্টিভঙ্গিগত সমস্যা? এই জিনিসটা আমাদের এখানে বোঝার ব্যাপার রয়েছে। এটার অর্থ এই না যে এই অর্থ বিদেশ থেকে আসে সেটা যদি জঙ্গি অর্থায়নে যায়, যদি অন্য কোনো রাষ্ট্রের বিরোধী কার্যকলাপে যায়, সেটা তো আপনারা কেউ সমর্থন করেন বলে আমরা মনে করি না। কিন্তু তাদের ওইটাকে আটকাতে গিয়ে বাংলাদেশের উন্নয়নের পক্ষে সৃষ্টিশীল অবদানকে কেন আমরা সংকুচিত করব? আমরা সেই জন্য সরকারের কাছে বারবার বলেছি, বিদেশি সাহায্যের উপর নির্ভরশীলতা করতে হয়, কারণ সরকার তো এডিপিতে এনজিও বা অন্য কাজের জন্য কোনো অর্থ বরাদ্দ করেন না। আমরা বারবার বলেছি যে এসডিজি ট্রাস্ট ফান্ড গঠন করেন, যাতে এনজিওদের এই মুহূর্তে টাকা দিয়ে দেশের উপকারের কাজের যে চলছে সেগুলিকে রাখেন। বিশেষ করে আমরা মধ্য আয়ের দেশ হয়ে যাওয়ার ফলে বিদেশিরা এখন বাংলাদেশে এনজিওদের অর্থায়নের ক্ষেত্রে বিভিন্ন ধরনের এখন দ্বিধার ভিতরে রয়েছে। সরকারকে অবশ্যই বাংলাদেশের নাগরিক সমাজে যারা এসডিজি বাস্তবায়নে যুক্ত আছে তাদের প্রত্যক্ষভাবে দায়িত্ব নিয়ে অর্থায়ন করতে হবে। এটা আমাদের দেশের কাজ, দেশের অর্থ দিয়ে আমরা করতে চাই, বিদেশের কাছে যাওয়ার তো আমাদের কোনো কথা ছিল না। আমরা বলতে চাই এই কাজটা করার জন্য সরকারের সাথে আমাদের একটি অংশীদারিত্বের সম্পর্ক গড়ে তুলতে হবে। এর জন্য একটি নীতিমালা প্রয়োজন, একটু স্বচ্ছতা প্রয়োজন এবং অংশীদারিত্বের জায়গাগুলো আমাদের স্পষ্ট করতে হবে। এই দেশ সকলের,
দেশপ্রেমের উপর কার কোনো একা একচেটিয়া কোনো ক্ষমতা নেই। আপনার আমার প্রত্যেকের এই দেশকে ভালোবাসার এবং কাজ করার অধিকার আছে, সেই প্রত্যয় নিয়ে আজকে এসেছি। এবং এই নাগরিক দায়িত্ববোধ থেকে আমাদের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষগুলোকে আমরা আজকে কণ্ঠস্বর দেব এবং দেশকে একত্রিতভাবে সামনে এগিয়ে নিয়ে যাব, এই আকাঙ্ক্ষায় আপনাদের সাথে মিলিত হয়েছি। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা এখানে এসে এটাকে সার্থক করে তুলছেন। এবং এই জন্য উপস্থিত সুধীমণ্ডলী, আমার দীর্ঘ বক্তব্য এবং আবেগের জন্য ক্ষমা চাইছি। আমি এখন আমাদের এই এই নেটওয়ার্কের যে মূল উদ্যোক্তারা আছেন তাদের পক্ষ থেকে কয়েকজনকে কিছু বলার জন্য বলবো। আপনারা লক্ষ্য করেছেন কেন নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, এই প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, এটা নিয়ে আমি কিছু বলিনি, এগুলি ওনারা বলবেন। আমি প্রথমেই ডাকছি অ্যাডভোকেট সুলতানা কামাল। যেহেতু আমরা একটু দেরিতে শুরু করেছি এবং অনেকে বলবেন, সেহেতু আমি অত্যন্ত বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে আমার বক্তাদের 3 থেকে 4 মিনিটের ভিতরে সীমিত রাখার জন্য বলবো সকলকে। আমি ওনারা আমার গুরুজন মানুষ, আমি থামাতে পারবো না। আমি এই জন্য যারা বসা আছেন, আসিফ একটু প্রফেসর রেহমান সোবানা, আনাইসুজ্জামানের দৃষ্টি আকর্ষণ করেন, ওনাদের আমি আদৌ কিছু বলতে পারবো না, তো তারা যেন একটু সময়টা নজরে রাখেন। সুলতানা কামাল। ধন্যবাদ। বাংলাদেশে এসডিজি বাস্তবায়নে যে মূল কথা, কাউকে পেছনে রাখা যাবে না, সেটাকে উদ্দেশ্য করে আজকে যে নাগরিক সম্মেলন 2017, সেই অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ যারা মঞ্চে বসে আছেন এবং আমার সামনে যারা আছেন, সবাইকে শুভ সকাল, আমার আন্তরিক অভিনন্দন। আপনারা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের কাছ থেকে আজকের যে আমাদের সম্মেলন, সেই সম্মেলনের উদ্দেশ্য, আদর্শ, আমরা কি করতে চাইছি এবং প্ল্যাটফর্ম তৈরির পিছনে যে অনুপ্রেরণা ছিল, যে প্রণোদনা ছিল, সব কিছুই তিনি অত্যন্ত বিস্তারিতভাবে আপনাদের কাছে তুলে ধরেছেন, আপনারা অবহিত হয়েছেন। আমি শুধু একটি কথা এখানটা বলতে চাই যে আমরা যে উদ্যোগটা নিয়েছি, সেই উদ্যোগটার মূল যে আমাদেরকে চালিকা শক্তি হিসাবে যেটা কাজ করেছে, সেটা হলো যে এই এসডিজির মাধ্যমে একটা সুযোগ এসেছে। যেই কথাটা আমরা বলেছি, যে প্রতিজ্ঞাটা আমরা উচ্চারণ করেছি, সেটা হলো যে এই কর্মসূচিগুলির মধ্য দিয়ে, এই অভীষ্ট লক্ষ্য যেগুলি নির্ধারিত হয়েছে, সেটার মধ্য দিয়ে প্রতিটি নাগরিকের জীবনে একটা পরিবর্তন নিয়ে আসা যাবে, যেই পরিবর্তন তাকে সামনে এগিয়ে নেবে, কারুর পেছনে ফেলে রাখবে না। আমরা বলছি যে কাউকে পেছনে ফেলে রাখা যাবে না। একই সঙ্গে আমি আমার পক্ষ থেকে যে কথাটা উচ্চারণ করতে চাই এবং আমি আশা করব যে আমাদের প্রতিটি নাগরিক তার নিজস্ব আত্মবিশ্বাসে, তার নিজস্ব আত্মমর্যাদা বোধে এবং নাগরিকত্ব বোধে এই কথাটাও উচ্চারণ করবেন যে আমরা পেছনে পড়ে থাকব না। এবং সেই জন্যেই আজকে এই সম্মেলনের গুরুত্ব অপরিসীম, যে আমরা প্রত্যেকে মিলে যারা এখানে উপস্থিত হয়েছি, প্রতিটি মানুষ, প্রতিটি নাগরিক আজকে আমাদের নিজেদের কাছে শপথ করব যে আমরাও পিছনে পড়ে থাকবো না। কারণ আমরা পিছনে পড়ে থাকার প্রক্রিয়াকে যখন প্রচ্ছন্ন কিংবা অপ্রচ্ছন্নভাবে প্রশ্রয় দেই, সেটাকে সমর্থন করি, তখন কিন্তু যারা আমাদেরকে পেছনে ফেলে রাখতে চায় তাদের জন্য সেটা অনেক সুবিধার বিষয় হয়ে দাঁড়ায়। সেই সুবিধাটাও বন্ধ করতে হবে। আমাদের নিজেদের যে আত্মশক্তি আছে সেটাতে বলিয়ান হয়ে আমাদেরও দাবি করতে হবে যে কেউ আমাদেরকে পেছনে ফেলে রাখতে পারবে না, কারণ আমরা মুক্তিযুদ্ধটা করেছিলাম সেই উদ্দেশ্য সামনে রেখেই। আজকে এই এসডিজির যে অভীষ্ট লক্ষ্যগুলি আছে, সেগুলি প্রাতিষ্ঠানিক বিষয়গুলির উপরে অনেক জোর দিয়েছে, কাঠামোগুলির উপরে অনেক জোর দিয়েছে, যে প্রতিষ্ঠানগুলি, যে কাঠামোগুলি প্রতিটি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনে দেবে। আমি চাই যে সেই কর্মসূচিগুলির মধ্য দিয়ে, সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর মধ্য দিয়ে প্রতিটি মানুষের ব্যক্তিক জীবনও স্পর্শিত হবে এবং তারা যেই অভীষ্ট লক্ষ্যের যে চিন্তাভাবনাগুলি রয়েছে সেটা তাদের জীবনে, তাদের অভিজ্ঞতায় বাস্তবায়িত হতে দেখতে পাবে। আজকে আমরা যে ছোট্ট একটা ডকুমেন্টারি দেখেছি, সেখানে একটি মেয়ের যে অভিজ্ঞতা, সেখানে বলেছে যে বাস ড্রাইভারকে যাত্রীরা জিজ্ঞেস করছে যে এটাকে কি তুললেন সকালবেলায়। আমরা এই কথাটা জোর গলায় বলতে চাই যে মানুষকে কখনো আর কি বলে কেউ চিন্তা করতে পারবে না। প্রশ্ন যদি হতে হয় কে বলে হবে, এবং কের উত্তর খুবই সহজ,
যে আমি মুক্তিযুদ্ধ করে স্বাধীন হওয়া, স্বাধীন করা একটি দেশের সম্মানিত নাগরিক। এবং সেই প্রশ্নটিরই যেই উত্তরটা আমরা পাচ্ছি সেই উত্তরটাই প্রতিষ্ঠিত হবে এই এসডিজির মধ্য দিয়ে। আমি আশা করব যে এসডিজির অভীষ্ট লক্ষ্যগুলি আমরা যতটাই বাস্তবায়ন করতে পারি কেন, সেটা আমাদেরকে নিয়ে যাবে সেই লক্ষ্যে যেখানে আমরা প্রত্যেকটি নরনারীকে মনুষ্যত্বের যে মহিমা সেটা লাভে সহায়তা করতে পারি, সহায়তা পেতে পারি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুলতানা কামালকে ধন্যবাদ। এখন বলবেন রাশেদা কেউ চৌধুরী। আমি কারোর পরিচয় বলছি না, কারণ ওনাদের এত পরিচয়, সবচেয়ে বড় পরিচয় ওনারা নাগরিক সম্প্রদায়ের সামনের ব্যক্তিত্ব। আমি আপনাদের জ্ঞাতের জন্য বলছি, আপনাদের এই হলের ভিতরে যারা সহস্রাধিক মানুষ আছেন, তার বাইরেও কয়েক হাজার মানুষ এখন লাইভ স্ট্রিমিংয়ে ওনারা দেখতে পাচ্ছেন। এটা এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং হচ্ছে আমাদের ইন্টারনেটের মাধ্যমে, এবং যাদের কাছে টুইটার করেন, সোশ্যাল মিডিয়ার ভিতরে আছেন, তারাও টুইট করতে পারেন, আমাদের এখান থেকেও টুইট করা হচ্ছে। সম্মানিত সভাপ্রধান, মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন প্রফেসর রামান সোবান, প্রফেসর আনিসুজ্জামান, যাদের আলোয় আমরা পথ চলেছি, আর যারা আছেন এখানে সব আমার অনেক প্রিয়ভাজন মানুষ, উপস্থিত সুধীমণ্ডলী, ফোরামের অনেক সদস্য আজকে উপস্থিত, তাদের প্রতিনিধিরা আছেন, দূর দূরান্ত থেকে এসছেন, মিডিয়ার বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন এখানে স্টেজের উপরে 3টি প্রজন্ম আছেন। আমাদের শ্রদ্ধাভাজন প্রজন্ম, যাদের আলোয় আমরা পথ চলেছি, আমাদের প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম। নতুন প্রজন্মের অনেকে আছেন আজকে এই হলের ভেতরে, তাদের সবাইকে অভিবাদন জানাচ্ছি। আগামী অধিবেশনগুলোতে তাদের কথা আপনারা শুনতে পাবেন। আমরা আশা করছি, স্বপ্ন দেখছি, তারা এই কাউকে পিছনে রাখা যাবে না এই মন্ত্রটি নিয়ে তারা, আমরা যে কাজটি এখনো করতে পারিনি, করতে স্বপ্ন দেখছি, তারা সেই কাজটুকু করবেন। সেখানে আমরা যেটা বলা হয়েছে শুরুতেই, কণ্ঠস্বর দিতে হবে, ভয়েস আর অ্যাকাউন্টেবিলিটি, এই জায়গায় একটা জাতীয় জবাবদিহিতার কাঠামো তৈরি করা, এটা হচ্ছে আমাদের একটা স্বপ্ন। এবং জাতীয় জবাবদিহিতা বলতে এই উদ্যোক্তারা কিন্তু, যারা এই প্ল্যাটফর্মের সাথে আমরা এই উদ্যোগটা নিয়েছিলাম, সেখানে কিন্তু শুধু সরকার না, আমাদের সবার জবাবদিহিতা, অল স্টেক হোল্ডার, সেই জায়গায় আমরা যেতে চাই। এখানে যে কথাটা বারবার উচ্চারিত হয়েছে এবং আগামী এই সমান্তরাল অধিবেশনগুলোতেও উচ্চারিত হবে, যে বিভাজিতভাবে দেখা, গড়ের খেলার মধ্যে না থেকে, এই কথাটা দেবপ্রিয় বলেছেন, আমি একটু জোর করেই বলতে চাই যে আমরা এখনও গেম অফ নাম্বারসের মধ্যে আছি। আমি একটা ছোট্ট উদাহরণ দেব, যেটা হচ্ছে আমাদের শিক্ষা নিয়ে যেহেতু কাজ করি, লক্ষ লক্ষ শিশু আসছে এখন আমাদের। এই মুহূর্তে 2,17,00,000 শিশু আছে প্রাথমিক পর্যায়ে, কিন্তু যদি দেখি যে তাদের 5 জনে 1 জন কিন্তু প্রাথমিক শিক্ষাচক্র সমাপ্ত করার আগেই ঝরে যায়। এই যে বিশাল একটি সংখ্যা, এটাকেও কিন্তু আমরা বিভাজিতভাবে আনতে পারছি না। সেই জায়গায় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যে আমরা এসডিজির সবগুলো গোল নিয়ে আলোচনা করব। আমি যেহেতু শিক্ষা নিয়ে কাজ করি, শিক্ষা এবং বৈষম্য দূরীকরণের যে কথাটা হয়েছে, সেটা যেন শিক্ষার মধ্যে, শিক্ষাটা তো আসলে যেটা মানব সক্ষমতা বিনির্মাণের সবচেয়ে বড় হাতিয়ার, সেখানেই কিন্তু বৈষম্য তৈরি হচ্ছে এবং চলছে, সেই জায়গাটাতে একটু দৃষ্টি দেয়া। আমি একটা কথা বলে শেষ করব, এটা আমাদের চিন্তার মধ্যে রাখা। 2030 সালে তো আমরা এসডিজি অর্জন করব ভাবছি। 2018 জানুয়ারি, আগামী মাসে যারা প্রাথমিক ক্লাস 1-এ পড়বে, তারা কিন্তু 2030 সালে বিশ্ববিদ্যালয়ে যাবার আগের পর্যায়ে যাবে, বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষাতে যাওয়ার জন্য। তাদের কাছে আমাদের জবাবদিহিতা, তারা তখন আমাদেরকে প্রশ্ন করবে, আমরা কি প্রস্তুত? আমরা কি বৈষম্য দূর করতে পারবো এর মধ্যে? আমরা কি আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো? কত দূর, কিভাবে, সেগুলো অধিবেশনগুলোতে আলোচিত হবে। নিজেদের কাছেই নিজেরা প্রশ্ন করছি, আমরা কি প্রস্তুত? সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ রাশেদা চৌধুরী।
আমাকে মেয়র আইভি বলেছেন আপনি এখানে বসে বলেন, সেহেতু আমি সেই নির্দেশে এখানে বসে আছি, বেয়াদবি নেবেন না। হ্যাঁ, আমি এখন ডাকছি অধ্যাপক মুস্তাফিজুর রহমানকে বলার জন্য। সুপ্রভাত। মঞ্চে উপবিষ্ট পরম শ্রদ্ধাভাজন অধ্যাপক রেহমান সোবহান, অধ্যাপক আনিসুজ্জামান, উপবিষ্ট বিশিষ্টজনেরা, আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি সেন্টার ফর পলিসি ডায়ালগের পক্ষ থেকে এবং কোর কমিটির একজন সদস্য হিসাবেও। আপনারা জানেন যে এসডিজি বাস্তবায়নে নাগরিক কমিটি যেটা করা হয়েছে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের সেক্রেটারিয়েট হিসাবে সিপিডি কাজ করছে এবং আজকের এই আয়োজনে আমাদের সহ আয়োজকদের সাথে নিয়ে আমার সিপিডির সহকর্মীরা অত্যন্ত পরিশ্রম করেছেন এবং তাদের সকলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরেকবার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমাদের সাথে আজকের এই সম্মেলনে যোগ দিয়েছেন। বিজয়ের এই মাসে স্মরণ করি আমাদের মহান মুক্তিযুদ্ধের শহীদদের, যারা চরম আত্মত্যাগ করেছেন যাতে তাদের অতীত আমাদের ভবিষ্যৎ না হয়। একবার একটু চিন্তা করি তাহলে তাদের অতীত কি ছিল। সেই অতীত ছিল দুই অর্থনীতির অতীত, যেটা অধ্যাপক রেহমান সোবহানরা বলেছিলেন। সেই অতীত ছিল ভাষা অধিকার না দেওয়ার অতীত, যেটার জন্য অধ্যাপক আনিসুজ্জামানের মতো মানুষরা সংগ্রাম করেছিলেন। সে অতীত ছিল শোষণের অতীত, সে অতীত ছিল বঞ্চনার অতীত। সেই অতীতের বিরুদ্ধে তারা একটা ভবিষ্যতের কল্পনা করেছিলেন, স্বপ্ন দেখেছিলেন, যে স্বপ্ন হবে যে অর্থনৈতিকভাবে উন্নত এক বাংলাদেশ। সেই স্বপ্ন ছিল যে অন্তর্ভুক্তিমূলক সমাজের এক বাংলাদেশ। সেই স্বপ্ন ছিল যে একটা পরিবেশের সাথে ভারসাম্য রেখে একটা বাংলাদেশ। তাহলে আমরা যদি এসডিজির কথা বলি, এসডিজি তো 3টা পিলারে এই কথাই বলে: অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক অন্তর্ভুক্তি, পরিবেশগত ভারসাম্য। তাহলে আমরা যদি এসডিজি বাস্তবায়ন করি তাহলে তো আমরা মুক্তিযুদ্ধের সে স্বপ্নকেই বাস্তবায়ন করছি। আমরা যদি সেভাবে দেখি, আমার মনে হয় যে একবিংশ শতাব্দীতে বাংলাদেশের প্রতি আমাদের যে নাগরিক দায়িত্ব আমরা সেটা পালন করব। এবং আজকে সে অঙ্গীকারে আমরা এখানে একত্রিত হয়েছি। এসডিজি বলেছে লিভ নো ওয়ান বিহাইন্ড, সরকার অনুবাদ করেছেন কেউ পেছিয়ে থাকবে না। আমরা অনুবাদ করেছি সরকারের সেই অঙ্গীকারের সাথে মিলিয়ে, আমরা অনুবাদ করেছি কাউকে পিছিয়ে রাখা যাবে না। সুতরাং এই দুটির সমন্বয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সুযোগ আমাদের সামনে এসেছে এবং এই সুযোগ, এটা একটা বৈশ্বিক অঙ্গীকার, কিন্তু এটা বাস্তবায়িত হবে দেশে দেশে। এবং এটা যদি আমাদের দেশে বাস্তবায়িত হয় তাহলে আমাদেরই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়ন করলাম। সেভাবে যদি আমরা দেখি তাহলে আজকের এই সম্মেলনে আমরা এই যে পিছিয়ে যারা আছেন তাদেরকে কিভাবে আমরা আমাদের অর্থনীতির মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারি, সেভাবে আমরা বিভিন্ন পরিকল্পনা এবং কৌশল আমরা নির্ধারণ করব। তার কারণ আমরা জানি যে আমাদের দেশে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে এবং এসব উন্নয়ন, এসব অর্জন আমাদের গৌরব এবং আমাদের অহংকার। কিন্তু ডক্টর দেবপ্রিয়, আমাদের এই প্ল্যাটফর্মের যিনি আহ্বায়ক, তিনি খুব সুন্দর একটা কথা বলেছেন, যেটা আমার মনে হয় যে রাশেদা আপাও রিপিট করেছেন, যে গড় থেকে বের হয়ে আসতে হবে। গড় উন্নয়ন হলেই হবে না, প্রান্তিক যারা আছেন, দূরবর্তী যারা আছেন, তাদেরকে কিভাবে আমরা নিয়ে আসতে পারি। আর এটা কেবলমাত্র এইভাবে দেখলে হবে না যে আমরা তাদের জন্য একটা উপকার করলাম বা আমরা একটা সহমর্মিতা প্রকাশ করলাম। দেখতে হবে এইভাবে যে কাউকে যদি আমি পিছিয়ে রাখি তাহলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব হবে না। আমাদের 50% মতো হলো নারী। আমরা কি নারীদেরকে পিছিয়ে রাখলে কি আমরা আমাদের বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো? আমাদের যারা প্রতিবন্ধী আছেন, আমাদের যারা দূরবর্তী অঞ্চলে আছেন, চর অঞ্চলে আছেন, তাদেরকে কি বাদ দিয়ে একবিংশ শতাব্দীতে কি আমরা কি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো? সুতরাং আমার মনে হয় যে কেবলমাত্র অন্তর্ভুক্তির দৃষ্টিভঙ্গি থেকে না, অর্থনৈতিক প্রগতির দৃষ্টিভঙ্গি থেকেও আমাদেরকে অর্থনীতির মেইন স্ট্রিমে নিয়ে আসতে হবে। এবং সেজন্যই আমরা এই প্ল্যাটফর্ম করেছি। আমরা সরকারের সাথে অংশীজন হিসাবে আমরা কাজ করব, একই সাথে আমরা পর্যবেক্ষণ করব, মনিটর করব, মেজার করব, যাতে করে এগুলো বাস্তবায়িত হচ্ছে কিনা সেটা আমরা সারাক্ষণ আমরা দেখব এবং আমরা আমাদের যেটুকু কর্তব্য সেটা আমরা করব। কিন্তু আমরা একটা দাবির মধ্যে, একটা প্রেশারের মধ্যেও আমরা সরকারকে রাখতে চাই, যাতে করে আমরা সবাই মিলে এই যে 17টি লক্ষ্য এবং 169টি যে লক্ষ্যমাত্রা আছে এগুলো আমরা বাস্তবায়ন করতে পারি। আপনারা আমাদের সাথে যোগ দিয়েছেন, আমরা সবাই মিলে সেই মুক্তিযুদ্ধের যে স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবো। আমি আশা করি এটা আমাদের দৃঢ় অঙ্গীকার এবং সেটাই আপনারা সবাই আমরা একত্রিত হয়েছি। এই জন্য আপনাদেরকে আরেকবার কৃতজ্ঞতা প্রকাশ করছি সেক্রেটারিয়েটের পক্ষ থেকে। ধন্যবাদ। ধন্যবাদ মুস্তাফিজুর রহমান। এখন আমি ডাকছি উদ্যোক্তা ঢাকা চেম্বারের প্রাক্তন সভাপতি আসিফ ইব্রাহিমকে। উনিও
আমাদের কোর গ্রুপ বা উদ্যোক্তা গোষ্ঠীর একজন সদস্য। সুপ্রভাত। মঞ্চে উপবিষ্ট প্রফেসর রেহমান সোবহান, ডাক্তার আনিসুজ্জামান, মেয়র আইভি এবং অন্য সবাই যারা নিজেদের আলোয় আলোকিত, এবং আমি নিজেকে এই মঞ্চে বসতে পেরে অত্যন্ত ধন্য মনে করছি। আমি অত্যন্ত নগণ্য একজন মানুষ। বিজয়ের মাসে প্রথমে যেটা বলতে চাই যে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। নিম্ন আয়ের আমাদের এই দেশটি এখন একটি মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার পথে রয়েছে। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের পথেও আমরা চলছি। সবাই পরিকল্পিতভাবে কাজ করলে এসডিজি লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। তবে এত বিশাল কাজ সম্পন্ন করতে হলে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে স্থানীয় পর্যায় পর্যন্ত সমন্বিতভাবে কাজ করতে হবে। টেকসই উন্নয়নের জন্য গবেষণা এবং নতুন উদ্ভাবন ক্ষেত্রে সবার অংশগ্রহণ প্রয়োজন। এক্ষেত্রে আমি মনে করি যে বেসরকারি খাত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। কেন বেসরকারি খাত প্রয়োজন? নিশ্চিতভাবে সরকার নিজস্ব পরিকল্পনা এবং বাজেটের মাধ্যমে এসডিজিগুলি অর্থায়ন করার প্রাথমিক দায়িত্ব পালন করবে, কিন্তু এটি এসডিজি সুযোগের বিস্তৃতির জন্য যথেষ্ট হবে না। এসডিজি বাস্তবায়নের 80% অর্থ ব্যয় হবে দেশীয় সম্পদ থেকে। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি রপ্তানি এবং বেসরকারি খাত দ্বারা পরিচালিত হয়, যা জাতীয় অর্থনীতিতে 78 থেকে 80% অবদান রাখে। তাই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রাইভেট সেক্টরকে উপেক্ষা করা অসম্ভব। বেসরকারি খাতে এসডিজি লক্ষ্য 1 থেকে 9 এবং 13-15 সাথে অনেকগুলো দায়িত্ব রয়েছে। অর্থায়ন সমস্যার পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে এসডিজি অর্জনে দারিদ্র্য দূরীকরণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা একটি বড় চ্যালেঞ্জ। বিনিয়োগের পাশাপাশি বেসরকারি খাতে উৎপাদনশীল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পরিবেশগত বন্ধুত্বপূর্ণ এবং জলবায়ু স্থিতিশীল একটি উৎপাদন ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি এখন কিছু প্রজেক্টের কথা বলতে চাই যেগুলো আমরা হাতে নিয়েছি খুব সংক্ষিপ্ত সময়ে। ট্রিস প্রকল্প একটা আমরা নিয়েছি, যেটা হচ্ছে টুয়ার্ডস রিসোর্স এফিসিয়েন্সি অ্যান্ড এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি। বিজিএমইএ এই প্রকল্পটি জিআইএসদের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে করেছে এবং এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে ক্লাস্টার ভিত্তিক পদ্ধতি গ্রহণ করে কারখানাগুলোতে দক্ষতা বাড়ানো এবং পরিবেশগত উন্নয়নে সহায়তা করা। এই প্রকল্পের ফলাফল দাঁড়িয়েছে বার্ষিক 17,65,527 কিলোওয়াট আওয়ার বার্ষিক শক্তি সঞ্চয়, আর্থিক সুবিধা 1,09,72,168 টাকা, বার্ষিক প্রাকৃতিক গ্যাস সংরক্ষণ। প্রাকৃতিক গ্যাস একটা অত্যন্ত রিসোর্স, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা রিসোর্স, 38,300 কিউবিক মিটার, এবং বার্ষিক CO2 এমিশন হ্রাস করেছে প্রায় 800 টন। এছাড়াও পার্টনারশিপ ফর ক্লিনার টেক্সটাইল নামে আরেকটা প্রজেক্ট নেওয়া হয়েছে, যে প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ফিউয়েল ট্রিটমেন্ট প্ল্যান্টের সাহায্যে কারখানাতে পানি, জ্বালানি ও রাসায়নিক ব্যবহারে পরিষ্কার উৎপাদন এবং এর ব্যবস্থাগুলো চিহ্নিত এবং বাস্তবায়ন করতে সহায়তা করা। শেষ যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে এসডিজি বাস্তবায়নে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের যথেষ্ট প্রয়োজন আছে। বেসরকারি খাত সরকারকে সহযোগিতা করতে চায়, তবে সেই সহযোগিতা ক্ষেত্র সরকারকে নিশ্চিত করতে হবে। এসডিজির লক্ষ্য অর্জনে সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্জন এবং বৈদেশিক সাহায্য নির্ভরতা কমানো প্রয়োজন। সরকারের ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি CSR-এর কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে। তথ্য উপাত্ত সঠিক না হলে কোনো সিদ্ধান্তই ফলপ্রসূ হবে না। তথ্য উপাত্ত সরবরাহকারী প্রতিষ্ঠানের দক্ষতা আরও বাড়াতে হবে। তরুণ তরুণীদের সিদ্ধান্ত গ্রহণ, কর্মসংস্থানের সুযোগ এবং অন্যান্য অধিকার নিশ্চিত করা প্রয়োজন। এসডিজি ও সপ্তম, অষ্টম এবং নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে সমন্বয় করেই আমাদের সামনে এগোতে হবে। সদ্যপ্রয়াত মেয়র আনিসুল হক দেখিয়ে গেছেন কি করে অল্প সময়ে কিছু স্বপ্ন বাস্তবায়ন করা যায়। আমরা ব্যক্তিগত অঙ্গীকার করছি, কাউকে পিছিয়ে না রেখে আমরা বাংলাদেশের এই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এবং এসডিজি অর্জনের এই যাত্রায় অত্যন্ত বলিষ্ঠ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আসিফ ইব্রাহিমকে। আমাদের যে উদ্যোক্তা গোষ্ঠী আছেন তাদের পক্ষ থেকে 4 জনের বক্তব্য আপনারা শুনলেন। এখন আমরা সম্মানিত অতিথি বক্তাদের কাছে যাব। আমি সম্মানিত অতিথি বক্তাদের মধ্যে প্রথমেই
অধ্যাপক রেহমান সোবহানকে আহ্বান জানাচ্ছি। অধ্যাপক রেহমান সোবহান, আমি কারুর পরিচয় বলছি না, আপনারা নিজেদের ওনাদের নিজেদের নামই ওনাদের পরিচয়, এক একজন এক একটি প্রতিষ্ঠান। Colleagues, partners who have come from all over Bangladesh to participate in this great challenge, this great adventure to implement SDGs with the focus on leaving no one behind. You have had presentations from the conveners and you will hear more, and through the day we will have discussions on specific actions to be taken. What I want to do in the short time that I have is to be very specific about where you will go from here. What has been achieved today of bringing almost 100 civil society NGO organizations together under one platform with 1,000 people or so attending such a function is an exceptional achievement. This is a great resource for collective action by civil society to realize not just an international goal, but a goal which is vital for the transformation of our society. We should particularly in this respect appreciate the role and contribution of our government, because I think where the Bangladesh government deserves to be congratulated is that it has given the impression to the world and to the people that it is very serious about implementing its responsibilities under the SDGs, and it is taking very concrete steps to realize these goals. So that we now have a basis for a natural partnership between state and civil society to come together in the realization of these objectives. The traditional antagonistic or semi-antagonistic relationship between state and civil society is really quite inappropriate, because you are both partners in a joint mission where we are both servants to the 160 million people of Bangladesh, and particularly its most deprived sections. And these are challenges which can only be met through a process of cooperative and collective action. Now, having made these remarks about government-civil society relationships, I want to spell out a number of specific actions which can follow on from this particular meeting. Now, first and foremost, we have begun this exercise in terms of the documentation by trying to identify the specific goals of SDGs, where we will attempt to, in fact, set about implementing them. Now, here, an important research challenge is to, in fact, specify the goals in terms of setting specific targets and then identifying specific sets of actions which are necessary at the macro, meso, and micro level to, in fact, implement these goals. This is an important research task, but it is only meaningfully done if it is done through a process of collaboration and consultation with people in the field. Next is to identify how civil society organizations assembled over here will set about making a contribution to realize these goals. Here again, I would advise you to work out an appropriate division of labor amongst yourselves. This will require careful action and organizational measures
to distribute responsibilities. The notion that there will be a vague distribution of responsibilities, which some people being more active and others not being very sure what they will or will not do, will not be very effective. Most of you are in the field and you are already doing specific initiatives which are related to particular SDGs. And so there can be a natural division of labor based on the comparative advantage of different organizations. But there should be a specific distribution of responsibilities and a process of accountability established on the particular organizations to take these forward. Now, what may be the specific responsibilities which we will distribute amongst ourselves? There will be two I would identify over here for you. One will be discharging the oversight function. That is to say that if you are engaged with the specific responsibility of addressing how the problems of the disabled are being addressed, then you will exercise oversight over both public and private and civil society actions for, in fact, addressing and removing the problems which actually go with the disability of people. These are specific actions which can be taken and there will be specific outcomes. And your responsibility as a partner organization will be to keep track of this particular process and prepare your reports and documentations, which will then be put into the sort of collective resources of this overall network that we have over here. You will report to the network, you will report to the government as to what needs to be done, where gaps exist, and then you will report to the people, and you will in fact motivate them to assert themselves, not just to the groups of the disabled who are your constituency, but to the entire civil society, that they will exercise their roles of voice and accountability in the fulfillment of these specific targets. The further division of labor which could be considered, and here, as I said, it will require strategic thinking amongst all of you, is not just division of responsibility by particular goals, but also territorial division of responsibility. That if people are engaged in chore areas, if people are engaged in har areas, if people are specifically engaged in different geographical spaces, then you can in fact initiate a tracking device on how a whole range of SDGs are being implemented and how the goal of no one left behind is being met. So these are strategic and organizational issues which I leave for you to discuss. Finally, the network which has been assembled over here should take on the responsibility for coordinating and aggregating all the initiatives and actions which are being taken by the partner organizations, and for holding periodic gatherings. May not be as ambitious as what we have today, but it should be done around the country. It should be done periodically at the national level to take stock of the actual progress which has been realized, so that the whole discharge of civil society's responsibilities for responding to the goals of the SDGs will become a hands-on exercise, where this will not become the typical NGO CSO activity where you have a great deal of activity for a short moment and then you move on to other things, and this too then becomes a forgotten issue. If this becomes a round-the-year concern over the course of the next 15 years for organizations, I can promise you that the government itself
will respond to this challenge because they will know that an entire community and beyond them an entire nation will in fact be monitoring their exercise and their responsibilities. And since we have a government which has taken up this challenge, this should be seen as a resource available to the government and a partnership which should be cultivated by them. Ideally, I would wish that the government would see this as a partnership and would be willing to invest resources, mobilized whether from the budget, whether from the international community, whether from corporate social responsibility resources, because the private sector will be a major partner with identified responsibilities, can be worked out. But the measure of this collective action by state and civil society will be the state's willingness to in fact invest their resources, both administrative and financial, in supporting this endeavor. So these I put before you as specific challenges in the expectations that you have made a great effort for which you should be complimented. Now complement yourselves further by being totally serious and committed to the realization of the mission that is bringing you here together again. Thank you, Professor Subban. আপনারা শুনলেন প্রফেসর সুবানের কাছ থেকে যে পরামর্শ তার একটি হলো যে আমাদের নিজেদের ভিতরে সমন্বয় বৃদ্ধি করে এসডিজি বাস্তবায়নের জন্য আমরা যে স্ব এলাকাতে যে নেতৃত্বমূলক ভূমিকা যে অত্যন্ত অর্থপূর্ণ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছি সেইটার ক্ষেত্রে সমন্বয় এবং একই সাথে তার তথ্য উপাত্তকে সরকারের সাথে যোগাযোগের মাধ্যমে কাজ করা এটি একটি বড় বিষয়। আরেকটি বলছেন যে আমাদের নিজেদের কাজ করার পাশাপাশি নজরদারির প্রয়োজনীয়তাটাও আমাদের মেটাতে হবে। সেটা হলো যে যেই এলাকাতে কাজ করছি সেই এলাকাতে সামগ্রিকভাবে কী অগ্রগতি হচ্ছে সেটাও এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাদের সহযোগীদের নিয়ে এটার করার ব্যাপারে উনি পরামর্শ দিলেন। অবশ্যই এই দুটি গুরুত্বপূর্ণ পরামর্শ আমাদের সাথে থাকবে, পাথেও থাকবে। আমরা নিঃসন্দেহে এগুলি নিয়ে কাজ করার চিন্তা করব। আমরা এখন প্রফেসর আনিসুজ্জামানকে শুনবো এবং প্রফেসর আনিসুজ্জামানের বক্তব্যের পরে আমার সহকর্মী তৌফিকুল ইসলাম খান আমাদের যে গবেষণাপত্রটি আজকে আমরা আপনাদের সামনে প্রথম হাজির করছি, বাংলাদেশে কে পিছনে পড়ে থাকবে না, সেটা উপস্থাপন করবেন। প্রফেসর আনিসুজ্জামান। প্রীতিভাজন সভাপতি, আজকের অতিথিবৃন্দ, বক্তাগণ, সমবেত সুধীমণ্ডলী, চতুষ্পদ যে প্রাণী একদিন পেছনের দুই পায়ে ভর করে শির দ্বারা উঁচু করে দাঁড়িয়ে মাথা তুলে মানুষে রূপান্তরিত হয়েছিল, তার যাত্রাপথের যে সাফল্য রূপকথার গল্পকেও হার মানায়। 50 বছরের বেশি আগে আমরা মহাশূন্য জয় করে এসেছি, এখনও এক গ্রহ থেকে আরেক গ্রহে যাওয়ার চেষ্টা চলছে। এই 2017 সালে বিজ্ঞান ও প্রযুক্তি যে বিস্ময়কর উন্নতি লাভ করেছে, এটি মানুষের অসাধারণ ধীশক্তির পরিচয় বহন করে। এর পাশাপাশি মানুষের ব্যর্থতাও কিছু কম নয়। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, এটা আমরা পড়ে এসেছি, কিন্তু সুপেয় পানি পায় না এরকম মানুষের সংখ্যা কিছু কম নয়। চিকিৎসা বিজ্ঞানের আশ্চর্যজনক উন্নতি হয়েছে, কিন্তু ন্যূনতম চিকিৎসা থেকে বঞ্চিত জনসমষ্টি কিছু কম নয়। আমরা নন্দনতাত্ত্বিক স্থাপত্য দেখে মুগ্ধ হই, ভুলে যাই যে বহু মানুষ এখনও দিনরাত্রি আকাশের নিচে কাটায়। কাজে মানুষের সাফল্য যেমন অনেক, তার ব্যর্থতাও কিছু কম নয়। এবং এর সঙ্গে তৃতীয় মাত্রা যদি বলি আমরা, সেটা হচ্ছে মানুষের প্রতি মানুষের নিষ্ঠুরতা। এই নিষ্ঠুরতার একটা পরিচয় রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে আমরা দেখতে পাই, আরেকটি পরিচয়
প্রতিদিন পরিবারে নারীর প্রতি যে সহিংসতার খবর পাওয়া যায় তার মধ্যে আমরা পাই। এই তিনটি নিয়ে আমাদের ভাবতে হবে, যে তার সাফল্য, তার ব্যর্থতা এবং মানুষের প্রতি কৃত মানুষের নিষ্ঠুরতা। আজকে আমরা সবাই ভাবছি যে এই অবস্থার একটা বড় রকম পরিবর্তন হওয়া দরকার। সুতরাং এই যে পৃথিবীর বেশিরভাগ সম্পদ অল্প কিছু মানুষের হাতে কেন্দ্রীভূত হচ্ছে, এইটা সমগ্র মানবের উন্নয়ন বলে আর আমরা মেনে নিতে পারছি না। অতএব প্রবৃদ্ধির সঙ্গে সুষম বন্টনের প্রশ্নটা সামনে আমরা অগ্রাধিকার দিয়ে নিয়ে এসেছি এবং এই যে প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, এখান থেকে অর্থনীতি, সমাজ ও পরিবেশের ক্ষেত্রে মানুষ যাতে সুবিচার পায়, মানুষ যাতে সমানভাবে সুযোগ লাভ করতে পারে, তার জন্যে আমরা দাবি জানাচ্ছি এবং নিজের দেশের মধ্যে সুশাসনের যাতে প্রতিষ্ঠা হয়, মানুষ যাতে তার অধিকার সব রকমভাবে ভোগ করতে পারে, সেইটা অবশ্য প্রয়োজনীয় বলে চিহ্নিত করেছি। এই কাজে আমরা আশা করি সরকার, বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তি পরস্পর হাত রেখে সামনের দিকে এগিয়ে যাবে এবং মানুষের মর্যাদা যেন প্রত্যেক মানুষ পায় তা নিশ্চিত করতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আনিস স্যার সবসময় খুব সুন্দর করে সময়ের ভিতরে কেমন করে যেন ওনার চিন্তাগুলোকে প্রাঞ্জলভাবে উপস্থাপন করেন। বৈভব আর বৈষম্য যে সহাবস্থান করছে এবং সেটা যে মানুষের নিষ্ঠুরতা আরও বেশি প্রগাঢ় করে তুলছে, সেই কথা বললেন আনিসুজ্জামান স্যার এবং আমাদের দায়িত্বকে স্মরণ করিয়ে দিলেন। আপনার অনেক ধন্যবাদ। আমি আমার অনুষ্ঠানের এই প্রারম্ভিক মূল বক্তব্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হলো। এখন আজকে যে গবেষণাপত্রটি আপনাদের ফাইলে আছে, আপনারা পেয়েছেন এই চটি বইটি, দেখবেন এটার নাম হলো ইনক্লুসিভ ট্রান্সফরমেশন ইন বাংলাদেশ, বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক রূপান্তরের খোঁজে বা অন্বেষণে কাদের পিছনে ফেলে রাখা যাবে না। এটিসিপিডি গত 6 মাসে গবেষণা করেছে এবং সেই গবেষণার ফলাফল আজকেই প্রথমবারের মতো এই সম্মেলনের মাধ্যমে আমরা তুলে ধরতে চাই। তো এই যে দলটি আমার সাথে কাজ করেছে তার ভিতরে প্রধান গবেষক হিসেবে কাজ করেছিলেন তৌফিকুল ইসলাম খান। আমি এখন তৌফিকুল ইসলাম খানকে 10 থেকে 15 মিনিটের ভিতরে তার মূল বক্তব্য আপনাদের সামনে হাজির করতে বলছি। বাকিটা আপনারা রিপোর্টে নিজেদের মতো পড়বেন। এটার প্রচার আগামীতে আমরা আরও বেশি করব। তৌফিক, আপনার সময়। তৌফিকুল ইসলাম খানের পরে আমাদের জাতিসংঘের প্রতিনিধি এবং তার সাথে আমাদের মাননীয় মেয়র দুজনে বলবেন। ধন্যবাদ স্যার। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বরেণ্য ব্যক্তিবৃন্দ আমার সমাজে এই মঞ্চে উপবিষ্ট আছেন, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। যারা উপস্থিত আছেন, এই গবেষণাটা যখন আমরা হাতে নেই তখন এটার জন্য আসলে যেই দলটি আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তার বাইরে অনেকগুলো মানুষের সহায়তা নিয়ে আসলে এই গবেষণাটা কাজ করা হয়েছে। এর ভিতরে বিশেষজ্ঞরা যেমন আছেন, তেমনি সমাজের যারা সত্যিকার অর্থে পিছিয়ে পড়ে আছেন তাদের অনেকের মতামত এখানে সংগ্রহ করা হয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মূল আলোচনাটা আমরা শুরু করছি। সেই প্রেক্ষাপটটা আসলে এখন অনেকখানি ব্যাখ্যা করা হয়েছে। তৌফিক, এক মিনিট, আপনার পাওয়ার পয়েন্ট কি এখানে দেখা যাবে? স্লাইডগুলো দেখা যায় সামনে? হ্যাঁ, এসছে। যারা কারিগরি দিকে আছেন, আচ্ছা, কারিগরিকে একটু সমন্বয় লাগবে। হ্যাঁ, প্রথম স্লাইডটাতে ফিরিয়ে নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, যারা এখানে নামগুলো আছে যারা আমার সাথে যুক্ত হয়েছেন, এবং এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো যে এখানে অধিকাংশই অত্যন্ত তরুণ গবেষকবৃন্দ এবং তাদেরই অক্লান্ত পরিশ্রমের একটা বড় ফল এটা। যে বিষয়টি বলছিলাম যে এই প্রেক্ষাপটটা মোটামুটি আলোচনা হয়েছে এখন পর্যন্ত। আমরা বড় করে যেটা জানতে পেরেছি যে আমাদের 2030 এজেন্ডা, যেটাকে আমরা এসডিজি বলছি, সেখানে কাউকে পেছনে রাখা যাবে না, এই একটি রূপান্তরমূলক চিন্তা নিয়ে এটা এসছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে একই সাথে সবচেয়ে পিছিয়ে পড়া এই কথাটিও ব্যবহার করা হয়েছে এই ঘোষণায়, এবং বাংলাদেশ সহ বিশ্বের
193টি দেশের রাষ্ট্রপ্রধানরা নীতিগতভাবে এটা বাস্তবায়নে সম্মত প্রকাশ করেছেন। আমাদের যে গবেষণা পদ্ধতি, সেখানে আমাদের সবচেয়ে বড় তথ্য সংগ্রহের জায়গা ছিল সরকারি জরিপ। আমরা অন্যান্য গবেষণা, অন্যান্য যে লিটারেচার আছে সেগুলো দেখেছি, আমরা বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেছি, আমরা পেশাজীবী কর্মশালা করেছি, বিপন্ন জনগোষ্ঠীর সাথে আলোচনা করেছি। মূল গবেষণা পদ্ধতির একটা বড় জায়গা হলো আমরা একটি বিপন্নতা সূচক তৈরি করে চেষ্টা করেছি যে বিপন্নতার যে বৈশিষ্ট্যগুলোর কথা আমরা বলবো, সেই বৈশিষ্ট্যগুলোর গভীরতাটা কতখানি বাংলাদেশের প্রেক্ষাপটে। কাউকে পেছনে রাখা যাবে না, এই ধারণার আসলে একটা বাস্তবসম্মত চিত্র কেমন হবে সেই বিষয়ে খুব স্পষ্ট ধারণা আসলে কখনো দেওয়া হয়নি। এটা এক ধরনের ইন্সপিরেশন এসেছে, এক ধরনের আমাদের আকাঙ্ক্ষার জায়গা তুলে এসেছে, কিন্তু সত্যিকার অর্থে এখানে কারা কারা আসবেন সেটা স্পষ্ট করে যেই ঘোষণাটি এসেছে সেখানে বলা হয়নি। সেখানে আয়, বয়স, বর্ণ, জাতিসত্তা, প্রতিবন্ধিতা, ভৌগোলিক অবস্থান, এই ধরনের বিষয়গুলোকে কেন্দ্র করে মানুষের যে বিপন্নতা সেই বিষয়ে কথা বলা হয়েছে। আমরা কাউকে পিছনে রাখা যাবে না যখন বলি, তখন আমরা উন্নয়ন যে আমাদের লিটারেচার আছে সেখান থেকে আমরা অনেকগুলো শব্দ ব্যবহার করি। আমরা কেউ বিপন্ন ব্যবহার করি, কেউ প্রান্তিক ব্যবহার করি, কেউ সুবিধা বঞ্চিত বলি, কেউ অধিকার বঞ্চিত বলি, বৈষম্যের শিকার বলি, সবচেয়ে পিছিয়ে পড়া বলি। আমরা যখন এই গবেষণাটা করেছি, আমরা বিপন্নতা শব্দটিকে আমাদের এই গবেষণার মূল জায়গায় এনেছি। অর্থাৎ আমরা কাউকে পেছনে রাখা যাবে না, এই ধারণাটা বিপন্নতা যে শব্দটি আছে তার কাছে দিয়ে আমরা আসলে তৈরি করবার চেষ্টা করেছি। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ছিল যে আমাদের দৃষ্টিভঙ্গি ছিল মানবাধিকারের জায়গা থেকে। অনেক সময় অর্থনীতিবিদদেরকে দোষারোপ করা হয় যে তারা অনেক বেশি রিসোর্স এফিশিয়েন্ট, অর্থাৎ সম্পদের কিভাবে ভালো ব্যবহার করা যায়, সবচেয়ে কম সম্পদ ব্যবহার করে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের উপকার করাকে হয়তো অনেকে ভালোভাবে দেখবেন। কিন্তু যদি আপনি সবচেয়ে পিছিয়ে পড়া বা মানুষটির কাছে যেতে চান, তাহলে হয়তো আপনার সম্পদের ব্যবহারের যে আমরা প্রথাগত পদ্ধতি দেখি সেই পদ্ধতি কাজে লাগবে না। ফলে আমরা একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি যে বিপন্নতা বলতে আমরা আসলে কী বুঝি। বিপন্নতা বলতে আমরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ঝুঁকিতে পড়ার সম্ভাবনা বা তা থেকে উত্তরণের সম্ভাব্য অবস্থা নির্দেশ করে এমন একটি অবস্থা বুঝি, যার ফলে তারা প্রান্তিক জনগোষ্ঠীতে পরিণত হতে পারেন, নানা ধরনের বৈষম্যের শিকার হতে পারেন, অথবা উন্নয়ন সুবিধা বঞ্চিত হয়ে সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীতে পরিণত হতে পারেন। এটা আমাদের যে ডেফিনেশনটা আমরা দেওয়ার চেষ্টা করেছি সেটা। আমরা যেটা চেষ্টা করেছি সেটা হলো যে বৈশ্বিক প্রেক্ষাপটে, শুধুমাত্র বাংলাদেশে নয়, সার্বিকভাবেই একটা এই বিপন্নতার যেই ধারণা, এই ধারণাকে 12টি বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা প্রকাশ করবার চেষ্টা করেছি। এখানে আপনারা দেখছেন, এখানে জীবনচক্র আছে, নাগরিক পরিচয় আছে, প্রতিবন্ধিতা আছে, শিক্ষা ও দক্ষতা আছে, জেন্ডার আছে, ভৌগোলিক অবস্থান আছে, স্বাস্থ্য, আয়, পেশা, ধর্ম, জাতিসত্তা, লৈঙ্গিক বৈচিত্র্য এবং দুর্ব্যাপকজনিত অভিঘাতের কথা বলেছি। আমরা যেটা বলছি সেটা হলো এই বৈশিষ্ট্যগুলো বাংলাদেশের শুধু না, সারা বিশ্বেরই মানুষের মধ্যে বিদ্যমান এবং একজন মানুষ এক বা একাধিক এই ধরনের বৈশিষ্ট্যের অধিকারী হতে পারেন। এবং সেই দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখি, আমরা 2010-এর খানা জরিপ যেটা আছে, সেই জরিপ থেকে আমরা দেখতে পাই যে অন্তত 10টি ক্ষেত্রে আমরা যে তথ্য পেয়েছি সেখান থেকে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে এই ধরনের একটা আমরা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। এবং গুরুত্বপূর্ণ হলো যে আমরা এই ধরনের বৈশিষ্ট্য যেই গুলোর কথা বলছি, সেখানে সবগুলোর ব্যাপারে আমাদের কাছে তথ্য কিন্তু সরকারি পর্যায় থেকে নেই। এবং অনেক ক্ষেত্রেই আমরা যেটা বলছি যে নাগরিক পরিচয় বা লৈঙ্গিক বৈশিষ্ট্যর যে পরিসংখ্যান সেটা পাওয়া যায় না। এখন আমরা দেখতে চাচ্ছি যে এই ধারণাকে কাজে লাগিয়ে বাংলাদেশের সরকারি জরিপের থেকে যে তথ্য উপাত্ত আছে তা থেকে আমরা ব্যাখ্যা করবার চেষ্টা করেছি যে সত্যিই এই পিছিয়ে পড়া মানুষগুলো আসলেও পিছিয়ে আছেন কিনা। অর্থাৎ যে ধারণাটা আমরা সাধারণভাবে বলি সেটাকে আমরা পরিসংখ্যানিকভাবে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আমরা যেটা দেখেছি সেটা হলো বাংলাদেশের উন্নয়নের সাথে সাথে যেটা স্পষ্ট হয়ে এসেছে সেটা হলো আয় ও সম্পদের বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের ভোগের থেকে আমাদের আয়ের বৈষম্য বেশি, আমাদের আয়ের বৈষম্য থেকে আমাদের সম্পদের বৈষম্য বেশি, এবং আয় এবং সম্পদের বৈষম্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সার্বিকভাবে আমরা এসডিজির যেই
সূচকগুলো আছে সেই সূচকগুলোর ক্ষেত্রে যেই ক্ষেত্রে বাংলাদেশে বিস্তৃত তথ্য পাওয়া যায় সেই তথ্য থেকে আমরা বিশ্লেষণ করে দেখেছি যে আমাদের এখানে যদিও কিছুটা অগ্রগতি হয়েছে, বিশেষত অর্থনীতির সূচকে এখনও জেন্ডার বৈষম্য বিদ্যমান। আমাদের গ্রাম বা শহর এবং ভৌগোলিক পার্থক্য স্পষ্ট হয়ে আছে। আমাদের দেশের ভিতরে বরিশাল এখনও সবচেয়ে পিছিয়ে আছে, এরপরে আছে সিলেট এবং রংপুর। পার্বত্য অঞ্চলের বিপন্নতা আমরা দেখেছি কিভাবে স্বল্প শিক্ষিত যারা আছেন তারা কিভাবে শোভন কাজ এখনও পাচ্ছেন না। ধর্মীয় নৃতাত্ত্বিক সংখ্যালঘুরা অনেক ক্ষেত্রেই পিছিয়ে আছেন এবং একই সাথে আমরা যেটা আবারও বলছি যে পরিসংখ্যান নেই এরকম সংখ্যাটা অনেক বেশি। সবচেয়ে বেশি তথ্য হয়তো আমরা গ্রাম শহর ভিত্তিক অথবা জেন্ডার ভিত্তিক পাচ্ছি, কিছু কিছু ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে পাচ্ছি, কিন্তু অন্যান্য জায়গায় যদি আমরা দেখি তাহলে আমাদের যেই এসডিজির সূচকগুলো আছে তাতে আমাদের সত্যিকার অর্থে নাগরিক পরিচিতি বা লৈঙ্গিক বৈচিত্র্য সহ বিভিন্ন জায়গায় তথ্য খুবই অপতুল। 2010 সালের আয় ব্যয় যে খানা জরিপ আছে সেই খানা জরিপের তথ্য থেকে আমরা একটি বিপন্ন সূচক নির্দেশ করে এই ধরনের একটি সূচক আমরা তৈরি করেছি। এ থেকে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হলো যে আমাদের আয়ের যেই বিপন্নতা অর্থাৎ দারিদ্রতা, এই দারিদ্রতা আমাদের যে সার্বিক বিপন্নতা আছে সেই সার্বিক বিপন্নতাকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। এরপর রয়েছে পেশা, শিক্ষা, বয়স। তার থেকেও একটি গুরুত্বপূর্ণ হলো যে যদিও আমাদের আয়ের যেই বিপন্নতা সেটা অনেক বেশি আমাদের প্রভাব ফেলে মোট বিপন্নতায়, কিন্তু যখন একজন মানুষের কাছে একটির থেকে বেশি বিপন্নতার বৈশিষ্ট্য থাকে তার আয়ের বিপন্নতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ যার মধ্যে তিনটি বৈশিষ্ট্য বিদ্যমান তার মধ্যে আয়ের বৈষম্য বিপন্নতা হবার সম্ভাবনা বেশি যার দুটি আছে এই ধরনের থেকে। অর্থাৎ যত বেশি আপনি এই বিপন্নতার বৈশিষ্ট্য আপনি ধারণ করবেন আপনার আয়ের বিপন্নতা বাড়বার সম্ভাবনা আছে এবং ফলে সার্বিকভাবে আপনি বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে। আমরা 10টি নির্ধারিত আসলে জনগোষ্ঠীর সাথে কথা বলে তাদের যে উন্নয়ন চাহিদা সেই উন্নয়ন চাহিদার কথা আমরা জানতে চেয়েছি। তার মধ্যে সবচেয়ে অবশ্যই গুরুত্বপূর্ণ এসেছে দারিদ্র্য এবং শোভন কর্মসংস্থান, কিন্তু সেটাকে কেন্দ্র করে যদি আমরা বলি তাহলে চাহিদার কথা যেটা বলেছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বের সাথে এসেছে মানসম্মত শিক্ষার কথা। আমরা দেখেছি যে চর হাওর, গ্রাম বা শহর, এমনকি দলিত আদিবাসীর মধ্যে মানসম্মত শিক্ষার অভাব সুস্পষ্টভাবে উঠে এসেছে। অনেক ক্ষেত্রে আদিবাসীদের নিজস্ব ভাষায় শিক্ষা লাভের অধিকার সেই অর্থে প্রতিষ্ঠিত নয়। অবকাঠামোগত সমস্যা একটা বড় সমস্যা এবং অবকাঠামোগত সমস্যা যে বৈষম্য আছে সেটা সার্বিকভাবে অর্থনৈতিক যে অগ্রগতি সেটাকে বাধার সৃষ্টি করে। সামাজিক বৈষম্য বড়ভাবে এসেছে, কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্রীয় বৈষম্যের কথাও উঠে এসেছে। দুর্বিপাকজনিত অভিঘাতের কথা আমরা জানি। একটা বড় আলোচনার বিষয় এসেছে নিরাপত্তার কথা। এটা একদিকে যেমন আমরা দেখেছি শিশু নারীদের যেই নিরাপত্তা আছে সেটার ক্ষেত্রে, তেমনিভাবে কোনো কোনো জনগোষ্ঠীর জন্য এটা বিশেষভাবে উঠে এসেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এসেছে যেহেতু অনেকগুলো বিপন্ন জনগোষ্ঠী, ক্ষুদ্র জনগোষ্ঠী কিন্তু গুরুত্বপূর্ণ, তাদের ব্যাপারে যেহেতু কোনো তথ্য নেই ফলে নীতি কাঠামোতে তাদের অনুপস্থিতি সুস্পষ্ট। নীতি কাঠামোর দিক থেকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখি যে জেন্ডার এবং জীবনচক্র বিশেষত শিশুদের বিষয়টি গুরুত্বের সাথে আমাদের নীতিতে বলা হয়েছে। অনেক ক্ষেত্রে দারিদ্র্য, শিক্ষা এবং বৈষম্য নীতি কাঠামোতে উল্লেখ আছে। বিশেষত 2000 সালের দিকে যেখানে নারী, শিশু ও দারিদ্র্যের উল্লেখটা বেশি ছিল, 2008 সালের পরে প্রতিবন্ধিতা, সংখ্যালঘু এবং পরিবেশ দুর্বিপাকজনিত অভিঘাতের মাধ্যমে যারা বিপন্ন তাদের কথা উঠে এসেছে। তবে বড় যে সমস্যাটা আমরা দেখেছি সেটা হলো যে অনেক ক্ষেত্রেই যেই ঘোষিত নীতি আছে তার বাস্তবায়নের বিলম্ব বা অসম্পূর্ণতা একটি বড় বাধা, এবং যেটা আমরা বারবার বলছি অনেক বিপন্ন জনগোষ্ঠীর উল্লেখ নীতি কাঠামোতে নেই। মূলধারার যে সুপারিশগুলো আমরা এখন করতে চাচ্ছি আমাদের গবেষণা থেকে, সেই প্রাথমিক সুপারিশগুলো হলো যে আমাদের যে মূলধারার নীতি কাঠামো আছে সেটাকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে হবে। কিছু বিপন্ন জনগোষ্ঠীর ক্ষেত্রে আবার চাহিদা ভিত্তিক বিশেষ নীতির প্রয়োজন আছে, কারণ তারা শুধুমাত্র মূলধারার ভিতরে তাদের যেই চাহিদাগুলো সেটা পরিপূর্ণভাবে আসতে পারে না।
সম্পত্তিতে বিপন্ন জনগোষ্ঠীর অধিকার এবং প্রাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে আমরা সুপারিশ করছি। একই সাথে আমরা বলছি যে যথাযথ একটি বৈষম্য নিরোধ আইনের বাস্তবায়ন প্রয়োজন। সরকারি সেবার ক্ষেত্রে বিপন্ন জনগোষ্ঠীকে প্রাধিকার দিতে হবে, তাদের সুযোগ সুবিধাটা দেখতে হবে। আর্থসামাজিক সূচকে বিপন্ন জনগোষ্ঠীর অবস্থা জানতে অধিকতর তথ্য প্রবাহ নিশ্চিত করা দরকার। সার্বিকভাবে যেটা আমরা বলতে চাই সেটা হলো যে একটি সামাজিক আন্দোলনের মাধ্যমে যদি আমরা বিপন্ন জনগোষ্ঠীর প্রতি সমাজের এবং রাষ্ট্রের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে না পারি, তাহলে সত্যিকার অর্থে আমরা যেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা এসেছি সেই আকাঙ্ক্ষা আমাদের বাস্তবায়ন করতে পারবো না। সত্যিকার অর্থে এসডিজিতে কেউ পেছনে থাকবে না, এই বাস্তবায়ন দুরূহ হবে। আমরা সার্বিকভাবে যেটা বলতে চাই সেটা হলো যে আমরা সবাই বাংলাদেশের নাগরিক, তাই উন্নয়নে আমাদের সবার অধিকার, আমাদের সবার অংশগ্রহণ নিশ্চিত করাটাও একই রকম গুরুত্বপূর্ণ। আপনাদেরকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ তৌফিক। সিপিডির গবেষণা একটি চিন্তক প্রতিষ্ঠান, আমাদের পক্ষ থেকে, সিপিডির পক্ষ থেকে এটি আজকের এই অনুষ্ঠানের জন্য এবং কাউকে পিছনে রাখা যাবে না এই চেতনাকে বাস্তবায়নের পক্ষে আমাদের অকিঞ্চিতকর অবদান হলো আমাদের এই গবেষণা প্রতিবেদন। আপনারা শোনার জন্য অনেক ধন্যবাদ। আমি এখন সমাপ্তির দিকে যাব। আমি এখন I would like to invite one of a special guest, in fact very special because we do enjoy very good collaborative partnership with United Nations office in Dhaka and in particular with UNDP, and Kyoko Yokosuka had been one of the prime movers and shakers of this partnership. So we are so pleased that Kyoko, you could come and join us today. So may I request you for a couple of comments, please. UNDP's ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি Kyoko Yokosuka. Thank you. Distinguished guests, dear colleagues from CPD and other partner organizations, ladies and gentlemen, on behalf of UNDP, and also today I'm representing the UN resident coordinator, Ms. Mia Seppo, who unfortunately could not make it today. I am delighted and honored to be here this morning and having this opportunity to speak before the Citizens Forum on the Sustainable Development Goals. SDGs build and expand on the MDGs by focusing on critical dimensions of sustainable development, including human rights obligations, good governance, social justice, equity within countries, sustainability, particularly environmental sustainability, vulnerability and exclusion of marginalized populations, and the poorest of the poor. Given the vast and cross-cutting scope and ambitions of the SDGs, it requires active participation of all state and non-state actors, including the civil society organizations, within the holistic SDGs localization framework. This localization calls for integrated and inclusive approach that utilizes local knowledge to tailor the ambitious global development agenda to specific local circumstances. The inclusion of CSOs in these processes is vital as they play crucial roles in society as agents of accountability and efficient service delivery. I think all the important things have already been said, therefore, please allow me to emphasize or reiterate the following 3 points which we consider to be of vital importance. First, as the United Nations recognize the vital roles of the CSOs play in creating functional national systems in Bangladesh. Civil society must play a critical role in fostering advocacy and mediation in policy development, identifying crucial development priorities, proposing practical solutions and policy opportunities, and review with critical eyes impractical or problematic policies. Specifically, CSOs must work to localize these goals in 4 key areas: giving a voice to the poorest and most marginalized citizens, serve as agents of accountability, acting as a service delivery provider and monitoring progress through data collection and reporting.
The second point I'd like to make is the importance of focusing on the critical challenge in eradicating extreme poverty and inequality. Bangladesh has made commendable progress in poverty reduction. The poverty ratio has come down to 24% in 2016 from 31.5% in 2010. But the absolute number of the poor people is large, and millions are living in extreme poverty in hard-to-reach places and also in urban slums. About 75% of the population are vulnerable to falling below the poverty line when faced with bad weathers, natural disasters, accidents, and sickness, illness in the family. Another major concern is rising inequality, which undermines shared prosperity. The government, NGOs, and development actors need to redirect their efforts towards the extreme poor through resources transfers, education, healthcare, and ensure their basic security for food, nutrition, drinking water, sanitation, and energy. Ending poverty process must target those who live in the vulnerable situations, increase basic resources and services, and supporting the communities affected by climate change, social exclusion, and conflicts. And this is my third point, that we must make concerted efforts to ensure proper targeting of our support to make sure that it reaches those in most need. And here is the importance of data. Therefore, I'm really delighted that the report and the vulnerability index being launched today, which facilitate such efforts. Setting up a national accountability framework for monitoring the results and generating required data for monitoring the evaluation of results for SDG is vital. Bangladesh needs to pay special attention to these key issues and challenges. UNDP has been, and it will continue to be, a strong supporter of Bangladesh in your journey to accomplish SDGs to eradicate extreme poverty, hunger, reducing inequality, and establishing social justice and improving governance. As part of this overall support, we are very proud to be supporting the Citizens Platform from its inception. We're in the process of designing our next phase of support to SDG implementation in Bangladesh. I expect that the partnership aspect will feature very high in the next program. We hope to provide more encouragement and opportunities to really galvanize the support from various segments of the society, the government, civil society, and the private sector. And here I was absolutely inspired by Professor Soban's remarks regarding the spirit of partnership and the need for cooperative and collective actions. We also want to provide a focused attention to the youth and also to ensure that the vulnerable and marginalized groups have a strong voice in the national development process. Internally, as the UN system, we also need to work more together to provide a joined up and coordinated efforts in supporting the country. The conference today is undoubtedly contributing to creating more awareness on the SDGs and its implementation status in the country, and inspiring partners to work together in SDG implementation while paying special attention to have the need to be inclusive. I would like to really congratulate the CPD and other partners in hosting such an important platform, and I wish you a very productive discussion today. Thank you very much. Kyoko-san, thank you very much for those encouraging words and commitment towards partnership. সুধীবৃন্দ, সহকর্মীবৃন্দ, অতিথিবৃন্দ, এখন বলবেন মাননীয় মেয়র সেলিনা হায়াত আইভি। মাননীয় মেয়র সেলিনা হায়াত আইভি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত চেয়ার, শ্রদ্ধাভাজন অতিথিদ্বয় এবং সম্মানিত অডিয়েন্স, আসলে সেরকমভাবে বলার কিছু নয়। আমি আপনারা অনেক কিছু শুনেছেন, আমি শুধু আমার স্থানীয় সরকারের দু একটা কথা বলে আমি খুব তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি।
অ্যাকচুয়ালি আজকে যে কথাগুলি এখানে উঠে এসেছে সবাই আমরা জানি এবং এগুলি দরকার তাও আমি জানি। এখানে যারা আছেন তাদের সামনে দাঁড়িয়ে আমার কথা বলা খুব একটা শোভনীয় পায় না, আমি অত ভালোও বলতে পারবো না, কিন্তু আমার ব্যক্তি অভিজ্ঞতা থেকে দু একটা কথা বলতে চাই। আমি অবশ্যই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাচ্ছি যে উনি অনেকগুলি কাজ হাতে নিয়েছেন, সেগুলি প্রান্তিক জনগোষ্ঠীকে সামনে রেখেই, সেটা বয়স্ক ভাতা থেকে শুরু করে আপনার বিধবা ভাতা এবং প্রতিবন্ধীদের জন্য কাজ করছে সরকার। এই কাজগুলির সাথে আমরা স্থানীয় সরকার যুক্ত। স্থানীয় সরকারকে প্রাধান্য দিয়ে যদি কাজ করা হয় তাহলে আমি মনে করি একটা দেশের ডেভেলপমেন্ট খুব দ্রুত হতে পারে। এই কারণে যে আমরা যেখানে কাজ করি একদম কিন্তু মানুষগুলির সাথে একদম বটমে বলা চলে, আপ নয়, বটম থেকেই কিন্তু আমরা কাজ করি এবং তাদের ধ্যান ধারণা মন মানসিকতা বুঝতে পারি এবং আজ কাজ করতেও সুবিধা হয়। আর একটা জিনিস যেটা যে সরকার কাজ করবে, সুশীল সমাজ সম্পৃক্ত হবে না, সেখানে আগাতে পারে না দেশ। সব কাজের সাথেই এই সিভিল সোসাইটিকে যুক্ত করতে হবেই, আর না হলে কোনোদিনও সম্ভব না একটা উন্নত দেশে পরিণত হওয়ার জন্য। তার বড় প্রমাণ আমার নারায়ণগঞ্জ বাংলাদেশের থেকে বিচ্ছিন্ন কিছু না, কিন্তু এই নারায়ণগঞ্জকে আপনারা সকলেই চিনেন এবং জানেন। আমার শহরের মধ্যে কাজ করতে যে আমি এমন কোনো জনগোষ্ঠী নাই যাদের সাথে সম্পৃক্ত হই নাই বা সম্পৃক্ত করার চেষ্টা করিনি। সেটা সিটি কর্পোরেশন থেকে নয়, যখন এটা পৌরসভা ছিল তখন থেকেই আমার সাথে কাজ করে সমস্ত রাজনৈতিক দল এবং একদম আমার দলিত সম্প্রদায় থেকে শুরু করে সব ধরনের লোকজন। এবং এইটা সম্ভব হয়েছে কী কারণে? এটা সম্ভব হয় যখন একজন মানুষ যে কাজ করছে, যে নেতৃত্ব দিচ্ছে, তার ব্যক্তিগত চাহিদা যখন থাকে না, সে যখন সমষ্টিগতভাবে চিন্তা করে, তখনই অনেক কিছু একসাথে করা সম্ভব। তখন আর কে আমাকে ভালো লাগলো না, কে খারাপ লাগলো সেটা নয়, যে যোগ্য তাকে প্রাধান্য দিয়ে তাকে দিয়ে কাজটা করানো, তাহলেই অনেক কিছু সম্ভব হয়ে ওঠে। যেটা আমি আমার ব্যক্তিগতভাবে আমার এই ক্ষেত্রে আমি বলবো যে আমি অনেক ক্ষেত্রে এই কাজগুলি করতে যে আমার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে আমি সাকসেস হতে পেরেছি। আমার এখানে দলিত সম্প্রদায় যারা কাজ করেন, আমি বাধ্যতামূলকভাবে তাদেরকে স্কুলে একদম ছোটো বাচ্চার থেকে শুরু করে, এবং আমার অনেক মেয়েরা আছেন যারা কিন্তু এখন ইউনিভার্সিটিতেও যাচ্ছে, এবং প্রতিবন্ধীদের নিয়ে আমরা কাজ করি। আমরা আমাদের ইউএনডিপির সহযোগিতায়, যেটা আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে ইউএনডিপি আমাদের নারীদের সংগঠিত করার জন্য প্রান্তিক নারী গোষ্ঠীকে যে কাজটা আমরা করেছি, সিডিসি নামে আমাদের আছে, সিটি ডেভেলপমেন্ট কমিটি। সেইখানে যেই নারীরা ঘর থেকে কখনো বের হয় না, নারায়ণগঞ্জের মতো জায়গায়, সেখানে এখন এত সুন্দর করে তারা কথা বলে, আমিও মনে হয় সেভাবে বলতে পারবো না তারা কীভাবে তাদের নিজেদের সমস্যাগুলি এবং এত সুন্দর করে তুলে ধরে। এটা কিন্তু পসিবল হয়েছে এই যে আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা আমাদের সহযোগিতা করেছে, প্লাস এনজিওগুলি আমাদের সাথে কাজ করছে এবং গভর্নমেন্ট আমাদের সাপোর্ট দিচ্ছে। এখন এই যে তিনটার মধ্যে যদি সমন্বয় থাকে প্রচণ্ডভাবে, একে অন্যের প্রতি যদি বিশ্বাস থাকে, এবং আমার যদি মনে হয় যে এখানে আমার স্বার্থ নয়, আমি বাংলাদেশের জন্য কাজ করব, মানুষের জন্য কাজ করব, জনগোষ্ঠীর জন্য কাজ করব, তাহলে অনেক কিছুই করা সম্ভব। আমি মনে করি সেই দিকেই গভর্নমেন্ট যাচ্ছে এবং যাবে। আমাদের অনেক কিছু অ্যাচিভমেন্ট আছে, অনেক কিছু হয়তো আমরা পিছিয়ে পড়েছি, এবং এই পিছিয়ে পড়া মানুষগুলিকে আজকে নাগরিক সমাজ যে তুলে নিয়ে আসার চেষ্টা করছে, এটা হয়তো আমি মনে করি যে সরকারের সাথে সমন্বয় করে আপনারা কাজ করবেন। আমরা যারা লোকাল গভর্নমেন্টে আছি, আমি এতটুকু কথা বলতে পারি যে লোকাল গভর্নমেন্ট সর্বদাই সকলের সাথে কাজ করতে প্রস্তুত, সেটা এনজিও হোক, ডেভেলপমেন্ট পার্টনার হোক, গভর্নমেন্টে হোক। কিন্তু এই কথাটা ভুলে গেলে চলবে না যে আপনাকে একদম যেখান থেকে কাজ করেন না কেন, প্রাধান্য কিন্তু আপনাকে স্থানীয় সরকারকেই দিতে হবে। এই স্থানীয় সরকারের মাধ্যমেই এই কাজগুলি করতে হবে। আমি আর কথা না বাড়িয়ে আমাকে এখানে আসার জন্য দেবপ্রিয়দা আমাকে বাধ্য করেছে। আজকে আমার অন্য প্রোগ্রাম ছিল, সেটা ক্যান্সেল করে আমাকে এখানে আসতে হয়েছে, এবং এসে আমার সবার সাথে এখানে দেখা হলো, কথা শুনলাম, এবং আমরাও চেষ্টা করব সেভাবে কাজ করার জন্য যেভাবে নারায়ণগঞ্জ আমরা কাজ করছি। আমি সরকারেরই একজন, স্থানীয় সরকারের থেকে অনেক কিছুই বলার থাকে, কিন্তু অনেক সময় অনেক কিছু বলতে পারবো না, পারি না। শুধু এতটুকু বলতে চাই, দেশ এগিয়ে যাক, এটা মুক্তিযুদ্ধের মাস, এবং বঙ্গবন্ধু আমাদের এই দেশ নেতৃত্ব দিয়ে স্বাধীন করেছে। বঙ্গবন্ধু সকল শ্রেণীর পেশা মানুষকে একত্রিত করেই যুদ্ধ করেছে। যদিও আমি তখন অনেক ছোট, আমার বয়স 4, কিন্তু আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আমি দেখেছি কিভাবে উনি মানুষকে সম্পৃক্ত করতেন, এবং মানুষকে একসাথে জড়ো করে কাজ করার মধ্যে যে কারিসীমা, তার বিকল্প কোনো কিছু নাই। আশা করি সরকার সেটাই করবে। ধন্যবাদ সকলকে। উপস্থিত সুধীবৃন্দ, একটু সময় নিয়েছি, কিন্তু আপনারা স্বীকার করবেন আমরা একটি অত্যন্ত
বক্তব্যে অত্যন্ত ঐশ্বর্যপূর্ণ চিন্তাভাবনায় অনেক সুদূর প্রসারী একটা বড় ধরনের আলোচনা আমরা এখানে আজকে সকালবেলা শুনলাম। আপনারা সকলে খুব জোরে হাততালি দিয়ে এটাতে সমর্থন দিন। এবং আপনারা যে এত মনোযোগ দিয়ে শুনলেন, এটার জন্য নিজেদের জন্য একটা হাততালি দিন। আমি শেষ করব, একটি গোষ্ঠীকে আমি ধন্যবাদ সকালবেলা দেইনি, আমি এখন ধরে রেখেছিলাম, যাদের কথা না বললেই না, যারা আমাদের খুবই গুরুত্বপূর্ণ কৌশলগত সহযোগী, আমাদের সাংবাদিক এবং মিডিয়ার বন্ধুরা। এবং গত সময়কালে গত 1-2 সপ্তাহ ধরে আপনারা দেখেছেন সাংবাদিক এবং মিডিয়া বন্ধুরা আমাদের প্রেস ব্রিফিং, আমাদের বিভিন্ন প্রকাশনা, আমাদের অনলাইনের বিভিন্ন কাজকর্ম সকলকে খুব সমর্থন দিয়েছেন। বাংলাদেশে যদি কেউ পিছিয়ে না পড়ে থাকতে হয়, তাহলে এই তথ্যকে জনসমক্ষে সবচেয়ে ভালো উপস্থিত করে মিডিয়া, এবং তথ্যের অধিকারের সেখানে বড় বিষয় রয়েছে। সেহেতু আমরা মিডিয়াকে সবসময় আমাদের পাশে সহযোগী হিসেবে, কৌশলগত সহযোগী হিসেবে পেতে চাই। আমি আর কথা বাড়াবো না, আমি এখানে শেষ করছি। মেয়র আইভি বঙ্গবন্ধুর কথা স্মরণ করেছেন। আমি বঙ্গবন্ধুর কথা কি আজকের কথার সাথে মিলিয়ে বলতে চাই, যদি আজকে বঙ্গবন্ধু থাকতেন তাহলে হয়তো বলতেন, যারা পিছনে পড়ে আছে তাদের তোমরা দাবায় রাখতে পারবা না। অনেক ধন্যবাদ আপনাকে। আমার সহকর্মী টেরেসা গঞ্জালভেস এখন আপনাদের কিছু হাউসকিপিং বা আমাদের পরবর্তী কার্যক্রম কিভাবে চলবে সেটার ব্যাপারে কিছু পরামর্শ দেবেন। সম্মানিত সুধী এবং উপস্থিত অংশগ্রহণকারী বৃন্দ এবং আমাদের আহ্বায়ক মহোদয় স্যারকে ধন্যবাদ জানাই। নাগরিক সম্মেলন 2017 বাংলাদেশ এসডিজি বাস্তবায়ন কাউকে পেছনে ফেলে রাখা যাবে না। সবাইকে এখনও শুভ সকাল বলা যাচ্ছে। আমরা এখন প্রদর্শনী উদ্বোধনে চলে যাব। তারপরে আমাদের চা চক্রে আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। চা চক্রর খাবার পরিবেশিত হবে লেভেল 6 এবং লেভেল 7-এ। তার পরবর্তীতে আমরা ওখানে চা চক্রে 20টি মিনিট সময় দিচ্ছি। যেহেতু আমরা সময়ের একটু পেছনে আছি, তো আমরা চা চক্রটা একটু সময় কমিয়ে এনে 20 মিনিটে শেষ করব। পরবর্তীতে আমরা চা চক্রের পরে 4টি ভাগে বিভক্ত হয়ে 4টি সমান্তরাল অধিবেশন প্যারালাল সেশনে যোগদান করব। আমাদের 4টি সমান্তরাল অধিবেশন হচ্ছে অর্থনৈতিক প্রসঙ্গ, যেটি হবে সেমিনার হল 1 লেভেল 5-এ, জলবায়ু ও পরিবেশ প্রসঙ্গ, যেটি হবে সেমিনার হল 2 লেভেল 5-এ, সামাজিক প্রসঙ্গ অডিটোরিয়াম লেভেল 1 অর্থাৎ এখানে, এবং সুশাসন প্রসঙ্গ 3D সেমিনার হল লেভেল 4-এ। আর আপনারা বাইরে টাঙানো বোর্ডেও বিস্তারিত অনুষ্ঠান সূচি দেখতে পাবেন। এখন আমরা প্রদর্শনী উদ্বোধনীতে যাচ্ছি। তারপরে চা চক্রের পরে আমরা ঠিক 12:20-এ এখানে বিভিন্ন ভাগে ভাগ হয়ে 4টা সমান্তরাল সেশনে চলে যাব এবং এক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।